আচ্ছা, আমাদের নেক্সট টপিকটা হলো আলোর অপবর্তন। অপবর্তন জিনিসটা কি, যে কোনো যখন একটা অস্বচ্ছ মাধ্যম থাকে, যেমন এখানে আমাদের একটা অস্বচ্ছ মাধ্যম আছে, ঠিক আছে? এই অস্বচ্ছ মাধ্যমের যে তীক্ষ্ণ ধার, সেই ধার ঘেঁষে যখন আলো যায়, তখন আলো খানিকটা বেঁকে যায়, ঠিক আছে? তো আমরা জিনিসটা একটু দেখি প্রথমে, তারপরে বোঝা যাবে জিনিসটা আশা করি পুরোপুরি। যে প্রথমে আমাদের এই সোর্সটা ছিল, এই সোর্সটার আলো যে চারিদিকে ছড়াবে, তো আমরা ধরে নিলাম আলো কি যায়, সরল পথে যায়। আমরা তো এটা জানতাম আলো সরল পথে যায়। তো আলো যদি সরল পথে যায়, তাহলে আমাদের হাইয়েস্ট এক্সপেকটেশন কি, যে আলো সরল পথে এখান থেকে একটু পর্যন্ত যাবে, হাইয়েস্ট এখান থেকে এতটুকু পর্যন্ত যাবে। আর তার ঠিক মাঝামাঝি যে অংশটা, সেই অংশের যে কোনো জায়গায় আলো পৌঁছাতে পারবে, কিন্তু এর পরের যে কোনো অংশে আলো পৌঁছানোর কথা না। তাহলে এই জায়গাতে, এই যে এ থেকে বি পর্যন্ত জায়গা, সেখানে আমাদের আলোকিত অঞ্চল পাওয়ার কথা। আর এ থেকে এ প্রাইম, বি থেকে বি প্রাইম, এখানে কি আমাদের অন্ধকার অঞ্চল পাওয়ার কথা। ঠিক সেম ভাবে এখানে আমাদের একটা কি আছে, অস্বচ্ছ বস্তু আছে। তার ঠিক ধার ঘেঁষে আলো যদি সরল পথে যায়, তাহলে হাইস্ট এখানে, আর সরল পথে এখানে গেলে হাইস্ট এখানে। অর্থাৎ এখান থেকে একটু পর্যন্ত আলোর পৌঁছানোর কথা না, এর বাইরের যে কোনো পয়েন্টে আলো পৌঁছাবে, এর বাইরের যে কোনো পয়েন্টে আলো পৌঁছানোর কথা। তাহলে আমরা কি দেখবো, যে এখানে একটা অন্ধকার, আর এখানে আলোকিত অঞ্চল হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা জিনিসটা দেখি, তখন দেখা যায় যে আলো এখান পর্যন্ত তো পৌঁছানোর কথা ছিল, কিন্তু আলো শুধু এখানে পৌঁছায় না, আলো এখান থেকে শুরু করে একদম বাইরে এতটুকু পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ এতটুকু পর্যন্ত একটা আলোকিত জায়গা থাকে। আবার এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত, অর্থাৎ আলো বি পর্যন্ত পৌঁছানোর কথা, কিন্তু বি থেকে শুরু করে এটুকু পর্যন্ত কি করে আলো এখানে প্রবেশ করতে পারে। তাই সে কি করতেছে, তার অন্ধকার অঞ্চলে প্রবেশ করে। এভাবে আলো কি করে, বেঁকে তার অন্ধকার অঞ্চলে প্রবেশ করে। আর শুধু প্রবেশই করে না, সে কি করে, যেটুকু এক্সট্রা প্রবেশ করলো, সেটুকে তার এরকম ডার্ক ব্রাইট ফ্রিঞ্জ তৈরি করে। ডার্ক ব্রাইট ফ্রিঞ্জ তৈরি করে, যেটা আমরা কিসে দেখছিলাম, ওই দ্বিচির পরীক্ষায়। তবে দ্বিচিরের সাথে এই ফ্রিঞ্জটার একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি, আমরা একটু পাশাপাশি যদি দেখি, যে আমরা ধরে নিতেছি জিনিসটা এরকম, যে প্রথমে এরকম একটা ডার্ক থাকে, তারপরে এরকম একটা ব্রাইট থাকে, তারপর আবার ডার্ক থাকে। ইউজুয়ালি আমরা জানি জিনিসটা এরকম থাকে না, আস্তে আস্তে কি হয়, ফেড হইতে হইতে সেটা কালো হয়, কালো হয়ে আবার ফেড হইতে হইতে সাদা হয়, আবার ফেড হয়ে হয়ে কালো হয়। তাহলে এরকম এরকম এটা কিসে, এটা তো আমাদের দ্বিচিরে। কিন্তু অপবর্তনে যে গ্রিটিংটা দেখা যায়, অপবর্তনে যে আমাদের ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটা দেখা যায়, সেটা দেখতে এরকম হয়। প্রথমে এরকম, তারপর একটু এরকম। অর্থাৎ এর আগে আমাদের যেই চিরের প্রস্থগুলো ছিল, অর্থাৎ একটা থেকে আরেকটা যে দূরত্ব, সেন্টারের দূরত্ব, এগুলো সবসময় ফিক্স থাকতো। কিন্তু এখানে একটা থেকে আরেকটা সেন্টারের দূরত্ব সবসময় ফিক্স থাকে না। এটা কি হয়, ধীরে 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 চিকন হতে থাকে, পাতলা হইতে হইতে একসময় ফেড হয়ে পুরোপুরি আলোকিত অঞ্চলে প্রবেশ করে। আর যদি অন্ধকার থাকে, তাহলে ফেড হইতে হইতে পুরোপুরি অন্ধকার অঞ্চলে প্রবেশ করে। যেমন আমাদের এখানে হয়, যে এটা কি হয়, এরকম অন্ধকার 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 ফেড হতে হতে দুইটা কি এই অন্ধকারটার সাথে মিলে যায়। এখানে আলো থাকে, তারপর অন্ধকার, তারপর আলো, তারপর অন্ধকার, এভাবে হইতে হইতে পুরোটা অন্ধকার হয়ে যায়। আর এখানে প্রথমে অন্ধকার থেকে শুরু হয়, অন্ধকার আলো এরকম করতে করতে পুরোটা অন্ধকারের সাথে মিলে যায়, ঠিক আছে? তাহলে এই যে পুরা ফেনোমেননটা, অর্থাৎ আলোর চারদিকে বেঁকে যাওয়া, যে অন্ধকার অঞ্চলের ভিতরে প্রবেশ করা আলোর বেঁকে, আর পাশাপাশি সেখানে কি ডার্ক ব্রাইট ফিল্মস তৈরি করা, এই পুরো জিনিসটাকে আমরা কি বলি, ডিফ্রাকশন, ঠিক আছে, বা অববর্তন। আচ্ছা, তো অপবর্তন আমাদের আছে মোটামুটি দুই প্রকার। আমাদের বইয়ে আলোচনা করা আছে যে অপবর্তন কয় প্রকার, দুই প্রকার। দুই প্রকার। তার মধ্যে একটা হলো, নেক্সট সুরেখা। তো বাস্তব জীবনে আমরা কিন্তু অপবর্তন তেমন একটা খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, অপবর্তন আমরা তেমন একটা অবজার্ভ করি না, বেশি। এটা কেন করি না, কারণ আমাদের অপবর্তন যেটা ঘটে, অপবর্তনের জন্য একটা শর্ত থাকে। হ্যাঁ, অপবর্তন ভালোভাবে হওয়ার জন্য, অপবর্তনের জন্য আমাদের যে ছিদ্র বা চির আছে, ছিদ্র বা চির, বা আমাদের যে তীক্ষ্ণ ধার আমরা নিলাম, এটাতে যেমন ধার নিয়েছিলাম, যেমন এটাতে আমরা কি নিয়েছিলাম, তীক্ষ্ণ ধার নিয়েছিলাম। এই তীক্ষ্ণ ধারগুলা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় কাছাকাছি হতে হবে, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি হওয়া লাগে। তাহলে আমরা কি খুব ভালোভাবে অপবর্তনের প্যাটার্ন গুলা দেখতে পাই, হওয়া দরকার। তো আমাদের ভিজিবল যে আলো আছে, সেই ভিজিবল আলোটা মোটামুটি 4000 থেকে
7000 অ্যাংস্ট্রম এর মধ্যে থাকে। 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম এর মধ্যে থাকে। কিন্তু আমরা যেসব ধার দেখি সেগুলো আমাদের মোটামুটি 1 মিটার। হ্যাঁ, যে ছিদ্রগুলো দেখি অর্থাৎ দেয়াল, দরজা, তারপরে বিভিন্ন ফাঁক ফোকর, সেগুলো 1 মিটার, 1 মিলিমিটার, হ্যাঁ, এরকম পর্যায়ে হয়ে থাকে। 1 মিলিমিটার থেকে 1 মিটার এরকম পর্যায়ে হয়ে থাকে। সেগুলোর তুলনায় এটা কিন্তু যথেষ্ট বড়। তো সে কারণে আমরা কি আলোর অপবর্তনটা তেমন একটা দেখি না, কিন্তু শব্দ মাধ্যমে শব্দের অপবর্তন কিন্তু আমরা অহরহ দেখি। কারণ শব্দের যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা থাকে, সেই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু যথেষ্ট বড় হয়। তো শব্দের অপবর্তন আমরা অহরহ দেখি কিভাবে, যে আমাদের যদি এরকম একটা দেয়াল থাকে, সাপোজ দেয়াল আছে, তো এখানে কেউ দাঁড়ায় আছে আর এখান থেকে কেউ একজন শব্দ করতেছে, তাহলে শব্দের কিভাবে যাওয়ার কথা? এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, কিন্তু এই দিক বরাবর কি যাওয়ার কথা না। কিন্তু তারপরে আমরা দেখি যে এখানে যদি কেউ থাকে সেও কিন্তু শব্দটা শুনতে পায়। এটা কিভাবে শুনে? আলোর অপবর্তনের জন্য। অর্থাৎ শুধু আলো না, মানে শব্দের অপবর্তনের জন্য। অর্থাৎ শুধু আমাদের শব্দ না, যে কোনো তরঙ্গ সেটা সবসময় কি করে? অপবর্তন করে। কিছু সময় আমরা সেটা অবজার্ভ করি, কিছু সময় করি না। তো আলোর ক্ষেত্রে আমরা জিনিসটা অবজার্ভ করি কখন? যখন আমাদের কি এই যে ছিদ্র বা ধার, এগুলোর তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কি হয়? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের খুব কাছাকাছি হয়। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যথেষ্ট বড় হয়, সেই কারণে আমাদের কি ওই অপবর্তন গুলো আমরা অহরহ দেখতে পাই। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের বইয়ে আলোর অপবর্তন মোটামুটি 2 প্রকারের আলোচনা করা আছে। একটা হচ্ছে আমাদের ফ্রেনেল শ্রেণী অপবর্তন, ফ্রেনেল অনেক সময় ফ্রেন্সেলও বলে, ফ্রেনেল শ্রেণী অপবর্তন। আরেকটা হচ্ছে ফ্রনহোফার অপবর্তন। অপবর্তন আছে মোটামুটি এই 2 প্রকার। তার মধ্যে আমাদের বইয়ের যত পরীক্ষা আছে, অর্থাৎ ডাবল স্লিট, তারপরে সিঙ্গেল স্লিট, এরপরে গ্রেটিং, সবগুলোই আমাদের ব্যাখ্যা করা হয়েছে ফ্রনহোফার অপবর্তনের মাধ্যমে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা একটু দেখি। যে আমাদের ওই যে সেটআপটা নেই, এক্সপেরিমেন্টাল সেটআপটা নেই, সেখানে আমরা কি করি? একটা সোর্স রাখি। আমরা আলাদাভাবে যদি একটু দেখি, যে এখানে আমরা একটু দেখি, এখানে একটা আমরা সোর্স রাখি। সোর্সের পর আমাদের এখানে একটা কি থাকে? ছিদ্র বা স্লিট তৈরি করার জন্য বা যে কোনো একটা জায়গা থাকে যেখানে আমরা ছিদ্র বা স্লিটটা তৈরি করি, আর এখানে একটা পর্দা তৈরি করি। তাহলে এখান থেকে একটা ডিস্টেন্স থাকে, সেটাকে আমি D1 বলতেছি, এখান থেকে যে ডিস্টেন্স সেটাকে আমি D2 বলতেছি। তো ফ্রেনেল শ্রেণী যে অপবর্তন আছে সেখানে D1 and D2, D1 D2 দুইটাই কি হয়? সসীম হয়। অর্থাৎ দুইটাই যথেষ্ট ক্লোজ ভাবে রাখা হয় ফ্রেনেল শ্রেণী অপবর্তনে। কিন্তু ফ্রনহোফার অপবর্তন যেটা আছে সেখানে D1 D2 দুইটাই অসীম হয়। তারপর ফ্রেনেল শ্রেণী অপবর্তনের জন্য আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপে মিরর ব্যবহার করা হয়, আয়না ব্যবহার করা অনেক সময়, ঠিক আছে, মিরর ব্যবহার করে। কিন্তু এখানে আমাদের লেন্স ব্যবহার করা হয় বিভিন্ন। লেন্স ব্যবহার করার একটাই কারণ, লেন্স কি করতে পারে আমাদেরকে, যে ইফেক্টিভ, মানে এই যে আমরা অসীম দূরত্ব গুলো বলতেছি, এই অসীম দূরত্ব গুলো আসলে আমরা আলোক পথের অনুসারে বলি, সেই আলোক পথটাকে তারা অসীম করতে সাহায্য করে। অর্থাৎ তারা ইফেক্টিভ ভাবে জিনিসটাকে অসীম করে। কারণ আমরা তো অসীমে সেটআপ রাখতে পারি না, কিন্তু দেখতে মনে হয় কি মানে আলোর যে বিহেভিয়ারটা আছে সেই বিহেভিয়ারটাকে সে এমন ভাবে করে দেয় যাতে দেখে মনে হয় কি আলোটা অসীম থেকে আসছে, অথবা অসীম থেকে কোনো জায়গায় আপতিত হইতেছে, ঠিক আছে, সেমন করে। তারপরে ফ্রেনেল, আমরা তো জানি যে আলো কি করে? তরঙ্গ মুখ আকারে ছড়ায়। তো তরঙ্গ মুখ তো অনেক টাইপের আছে। তার মধ্যে আমাদের ফ্রেনেল শ্রেণীর যে অপবর্তন সেটা ব্যাখ্যা করার সময় আলোর তরঙ্গ মুখ যেটা হয় সেটা হচ্ছে আমাদের গোলকীয় তরঙ্গ মুখ। অর্থাৎ পয়েন্ট সোর্স থেকে আমরা যেটা দেখি গোলকীয় তরঙ্গ মুখ। আর এখানে আমাদের যে ফ্রনহোফার অপবর্তন আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই সমতল তরঙ্গ মুখ অথবা সিলিন্ডার আকৃতির। সমতলও দেখা যায় অনেক সময়, সিলিন্ডার আকৃতির তরঙ্গ মুখও দেখায়, সিলিন্ডার আকৃতির তরঙ্গ মুখ। সিলিন্ডার আকৃতির তরঙ্গ মুখ মানে কি, যেন এরকম একটা স্লিট আছে, ফিঙ্গার স্লিট আছে, সোর্স, এই সোর্সের থেকে এরকম করে একটা তরঙ্গ মুখ, তারপর আরেকটা তরঙ্গ মুখ, তারপরে এরকম করে আরেকটা তরঙ্গ মুখ। অর্থাৎ একটা সিলিন্ডার বড় হতে থাকবে আর কি। আর আমাদের সমতল তরঙ্গ মুখ মানে কি, এটা যদি আমাদের সোর্স হয় বিশাল এরকম, এরকম যদি একটা সোর্স হয়, সেই সোর্স থেকে একবার একটা পেজ, আরেকটা পেজ, আরেকটা পেজ, এরকম উপরের দিকে আসতে থাকবে। তো সেটাকে আমরা বলি কি? সমতল তরঙ্গ মুখ। তাহলে ফ্রনহোফারে আমাদের এই অ্যাজাম্পশন গুলো থাকে, আর ফ্রেনেলে আমাদের এই অ্যাজাম্পশন গুলো থাকে। আরেকটা জিনিস, এই যে ফ্রনহোফারের যে সেন্ট্রাল যে একটা ডোরা তৈরি হয়, পট্টি তৈরি হয়, সেই সেন্ট্রাল ডোরাটা সবসময় কি হবে? সবসময় উজ্জ্বল হবে। এগুলো কি আমরা জানতে পারবো পরে। আর ফ্রেনেল শ্রেণীতে যে অপবর্তনটা হয় সেখানে আমাদের সেন্ট্রালটা ফিক্স না, সেন্ট্রালটা উজ্জ্বল হইতে পারে, অন্ধকার হইতে পারে। এটা ডিপেন্ডিং আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা কিরকম আছে। সেন্ট্রাল উজ্জ্বল বা অন্ধকার যে কোনোটাই হইতে পারে। উজ্জ্বল বানান ভুলে গেছি, উজ্জ্বল বা অন্ধকার যে কোনোটাই হইতে পারে। এটার উপর কোনো কি বাধা ধরার নিয়ম নাই, একসময় এক্সপেরিমেন্টে এক একটা পাওয়া যায়। কিন্তু ফ্রনহোফারে সবসময় কি হবে? সেন্ট্রালটা অলওয়েজ উজ্জ্বল হবে। তো এখন আমাদের কাজ হবে যে অপবর্তনের
দুইটা যে টপিক আমাদের বইয়ে দেওয়া আছে, অপবর্তনের দুইটা টপিক দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের গ্রেটিং, আর 2 নাম্বারটা হচ্ছে আমাদের সিঙ্গেল স্লিট অপবর্তন, সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন। আমাদের কাজ হচ্ছে এখন একটা একটা করে এই দুইটা দেখে নাও, তাহলে এই মোটামুটি আমাদের অপবর্তনের থিওরি শেষ। ওকে, এখন আমরা দেখে নেই যে প্রথমত অপবর্তনটা কেন হয়। অপবর্তন কেন হয়? তো আমরা যদি দেখি যে আমাদের একটা সোর্স ছিল, সেই সোর্সের চারপাশে কি হয়, আমাদের এরকম করে তরঙ্গমুখ ছড়ায়। তরঙ্গমুখ ছড়ায়। তো আমরা কি করতেছি, যে কোনো একটা তরঙ্গমুখ দিতেছি, এটা ওয়েভ, আর সেই ওয়েভ সোর্স, সেই সোর্সের একটা তরঙ্গমুখ আছে। তাহলে আমাদের এখানে অনেকগুলা কি থাকবে, সোর্স থাকবে। ঠিক আছে, অনেকগুলা সোর্স থাকবে। তার মধ্যে আমরা মনে করি দুইটা সোর্স নিতেছি, এই দুইটা সোর্স নিতেছি। তো এই সোর্স থেকে আমাদের কি আবার নতুন করে তরঙ্গমুখ বের হওয়ার কথা, এই তরঙ্গমুখ বের হলো। আর তরঙ্গমুখের সাথে তোমার যে রেটা আছে, সেই রেটা কি থাকে, এরকম সমান্তরাল, লম্ব থাকে, সবসময় লম্ব থাকে। তাহলে আমাদের এখানে এই সোর্সটা যদি হয়, তাহলে এই সোর্সের সাথে আমাদের এরকম করে তরঙ্গমুখ বের হবে, সেখানে আমাদের কি থাকবে, এরকম লম্ব লম্ব আকারে রে গুলা থাকবে। অর্থাৎ আলো চারিদিকে ভাবে ছড়াই যেতেছে, সেটাকে আমরা তরঙ্গমুখ আকারে ভিজুয়ালাইজ করতে পারি। তো এখানে যখন আগের তরঙ্গমুখের সবগুলা উৎস উপস্থিত থাকে, তখন এই যে নতুন তরঙ্গমুখ গুলা তৈরি হলো, এই তরঙ্গমুখ গুলা সবগুলা ইন্টারফেয়ার করার মাধ্যমে নতুন আরেকটা একদম এক্সাক্ট একই রকম তরঙ্গমুখ তৈরি করে ফেলে। ঠিক আছে, তাইলে দেখো এখানেও কিন্তু আলো কিন্তু ছড়াই যেতেছিল, এই যে এখানেও আলো ছড়াইতেছিল, এখানেও আলো ছড়াইতেছিল, চারিদিকে ছড়াবে, এখান থেকেও আলো এরকম চারিদিকে ছড়াইতেছিল। কিন্তু এরা সবাইকে আবার যখন ইন্টারফিয়ার করার মাধ্যমে আবার নতুন ভাবে তারা কি করে, একই রকম একটা তরঙ্গমুখ তৈরি করে। তাই আলো সবসময় অপবর্তন করতেছিল, কিন্তু সেটাকে আমরা দেখতেছিলাম না। তো অপবর্তনটা আমরা দেখবো কখন, যখন আমাদের এখান থেকে কিছু সোর্স গায়েব হয়ে যাবে। কিভাবে হয়, যেমন আমাদের এখানে যদি একটা সোর্স থাকে, স্লিট থাকে, স্লিটের সামনে একটা সোর্স আছে, তো এখান থেকে আমাদের যখন তরঙ্গমুখ আসলো, সাপোজ এখানে একটা তরঙ্গমুখ এসে উপস্থিত হলো, তাহলে এখানে আমাদের কিছু সোর্স সামনের দিকে নতুন তরঙ্গমুখ তৈরি করার সুযোগ পাবে। আর বাকি এখানে যে সোর্সরা আছে, তারা কিন্তু এখন আর নতুন ভাবে তরঙ্গমুখ তৈরি করার সুযোগ পাবে না। না পাওয়ার কারণে এখন এরা কি করবে, নতুন যে তরঙ্গমুখ গুলো তৈরি করবে, তারা কিন্তু শুধুমাত্র সবগুলো উপস্থিত থাকলে যেভাবে তরঙ্গমুখ তৈরি করতো আর যেভাবে ইন্টারফিয়ার করতো সেভাবে করতে পারবে না। তাই এই কারণে এখন তারা কি করবে, এভাবে একটু ছড়াবে, কিন্তু আগের মতন চারিদিকে পুরোপুরি ছড়াইতে পারবে না। এখানে ছড়াবে, চারিদিকে এভাবেও ছড়াবে, কিন্তু ওগুলা ইন্টেন্সিটি তেমন একটা বেশি হবে না। তাই আমরা দেখবো আস্তে আস্তে যে এগুলা কি হয়, যত দূরে যায় তত ফেড হইতে থাকে। তো এইগুলো কি হবে, দূরের দিকে খুব কম ইন্টেন্সিটিতে হবে, কিন্তু মাঝখানে দেখো অনেকগুলো কি ইন্টারফিয়ার করবে। তো ইন্টারফিয়ার করার কারণে আমরা জানি, যখনই আলো ইন্টারফিয়ার করে তখনই সেখানে কি হয়, যদি সুসংগত উৎস হয়, আর এখানে যেহেতু সবগুলো উৎস সুসংগত, তখন তাদের ভিতর কি হয়, আমাদের ওই আহ, আলো অন্ধকার আলো অন্ধকার এরকম ডোরা তৈরি হবে। তো এখানেও আমরা কি দেখবো, সেরকম ভাবে ডোরা তৈরি হবে। তো এই কারণে আসলে আমাদের আলোটা কি হয়, একটু সামনের দিকে একটু সাইডের দিকে বেঁকে যায়। আলো আগেও সাইডের দিকে বাঁকতেছিল, কিন্তু তখন কি হইতো, সবগুলো মিলে যাওয়ায় আমরা ওই যে বাঁকার মতন ব্যাপারটা আর দেখতাম না। কিন্তু এখানে কি হয়, সিঙ্গেল স্লিটের ভিতরে অনেকগুলো উৎস আমাদের বাদ পড়ে যায়, বাদ পড়ে যাওয়ার জন্য এখন আলো যেভাবে বাকি, সেই জিনিসটা আমাদের কি চোখে পড়ে। আচ্ছা, তাহলে অপবর্তন মোটামুটি হয় আমাদের এই কারণে। এখান থেকে আশা করি বুঝে গেছে অপবর্তন কেন হয়। আচ্ছা, এরপর আমরা ছোট একটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে আমাদের আলোকপথ। কনসেপ্টটা খুবই সহজ, তবে অনেক সময় ভিজুয়ালাইজ করতে একটু ইজি হয়। আলোকপথ। তো আলোকপথ জিনিসটা কি, যে মনে করি আমাদের এখান থেকে একটা রশ্মি যেতেছিল, আলোক রশ্মি, আর এখানেও একটা আলোক রশ্মি যেতেছে। তাদের এই যে একটু ডিস্টেন্সে আমরা একটা গ্লাসের স্ল্যাব লাগাই দিচ্ছি। ঠিক আছে, গ্লাস স্ল্যাব, যেটার দূরত্ব হিসেবে সাপোজ এল, আর সেটার পুরুত্ব যেটা কি বলে, রিফ্লেক্টিভ ইন্ডেক্স মানে কি আমাদের কি বলে এটাকে, আচ্ছা মিউ আর কি, মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে মিউ। আর এখানে ঠিক সেম দূরত্বের আমরা কি রাখছি, একটা এয়ার রাখছি, বাতাস। অর্থাৎ এটার সামনে কি কোনো অবস্টিকাল নাই। তাহলে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে এ প্রাইম। মনে করো এ থেকে এ প্রাইম পর্যন্ত যাওয়ার জন্য তাদের ভিতর কি কোনো দশা পার্থক্য তৈরি হয়েছে? মানে এখানে এর থেকে এটুক পর্যন্ত, দশা পার্থক্য বাদ দেই আমরা, এখান থেকে এটুক পর্যন্ত যে পথ, এখান থেকে এটুক পর্যন্ত কিন্তু এক্সাক্ট একই পথ। কিন্তু যখন আলোটা এখান থেকে ভিতরে প্রবেশ করবে, এখান থেকে ভিতরে প্রবেশ করবে, তখন কিন্তু দুইজনের আমাদের কি হয়ে যাবে, তাদের বেগটা ভিন্ন হয়ে যাবে। তাহলে এটার বেগ যদি আমাদের ভি হয়, তাহলে ভি আমরা ক্যালকুলেট করতে পারবো যে মিউ ইজ ইকুয়াল টু কত, সি বাই ভি। তো এখান থেকে আমাদের ভি সমান সমান কি আসবে, সি ওভার মিউ। তো বেগ যখন একটু ছোট হয়ে যায়, ছোট হয়ে যাওয়ার কারণে কি, এইটা যখন এখান থেকে এতটুকু পথ অতিক্রম করে ফেলবে, সেটাকে আমরা বলি কি এল প্রাইম। এইটা তখন কিন্তু এখান থেকে এতটুকু পথে অতিক্রম করছে। অর্থাৎ এই যে প্রথম যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গটা মানে রশ্মিটা, সেই রশ্মিটা যখন এখান থেকে একটু পর্যন্ত পথ অতিক্রম করছে, এই রশ্মিটা কিন্তু সেই একই সময় এখান থেকে এতটুকু পথ অতিক্রম করে ফেলছে।
তখন আমরা এই যে এল প্রাইমটা আছে, এল প্রাইমটাকে বলবো আলোকপথ। আলোকপথ, আলোকপথ কিসের? মিউ মাধ্যমের এল পথের। ঠিক আছে, তাহলে আমরা মিউ মাধ্যমের এল পথের আলোকপথ বলবো কাকে? এল প্রাইমকে। তাহলে আরেকবার বলি আমরা, এটাকে একটা সুন্দর অ্যানালজি দিয়ে বোঝানো যায় যে মনে করি এখানে একটা ট্র্যাক আছে, দুটো ট্র্যাক আছে, আর এখানে দুইজনে দৌড়ের প্রতিযোগিতা করতেছে। তো দৌড়ের প্রতিযোগিতা করার সময় আমরা তাদের মধ্যে এখানে 10 মিটার একটা জায়গা আছে, 10 মিটার জায়গায় ওর এখানে আমরা কি করছি, অনেকগুলো বালু রেখে দিচ্ছি, আর ওখানে কোনো বালু নেই, ওখানে কি আছে, খুবই সুন্দর, মানে ফ্রিলি যেরকম যাওয়া যায় সেরকম একটা জায়গায় আছে। দুইজনই আমাদের কি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে, কেউ আমাদেরকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে। তো দুইজন যখন এখানে অবস্থায় পৌঁছাবে তখন তাদের ভিতর কিন্তু কোনো কি ডিস্টেন্স থাকবে না, অর্থাৎ এ যে যতটুকু পথ অতিক্রম করছে ও কিন্তু একই সময়ে সমান পরিমাণ পথ অতিক্রম করছে। কিন্তু এরপরে যখন অতিক্রম করবো, দৌড়ানো শুরু করবো, তখন সাপোজ 3 সেকেন্ডে এইজন কিন্তু এখান থেকে এতটুকু চলে আসবে, আর 3 সেকেন্ডে দ্বিতীয় জন কিন্তু এখান থেকে এতটুকুই আসতে পারবে। তাহলে এই যে এই বালুওয়ালা ট্র্যাকে, বালুওয়ালা ট্র্যাক না থাকলে অর্থাৎ ট্র্যাকের ভিতর যদি কোনো বালু না থাকতো, তাহলে এই দৌড়বিদ যতটুকু দৌড়াইতে পারতো সেটাকে আমরা বলবো এই ট্র্যাকের জন্য এতটুকু দৈর্ঘ্যের আলোকপথ। ঠিক একইভাবে যদি আমাদের মিউ মাধ্যমটা না থাকতো, তাহলে যতটুকু দৌড়াইতে পারতো সেটাকে আমরা বলবো মিউ মাধ্যমের এল পথের আলোকপথ। অর্থাৎ এইটা হবে আমাদের আলোকপথ, কতটুকু এর? এতটুকু এর আলোকপথ। কোন মাধ্যমে? মিউ মাধ্যমে। এখন আমরা আলোকপথটা একটু বের করবো। আলোকপথটা কিভাবে বের করা? খুব ইজি। আচ্ছা, মিউ মাধ্যমে আলোর বেগ যদি টি বাই মিউ হয়, তাহলে কতটুকু টাইম লাগছে তার দেখি, টি পরিমাণ এল পরিমাণ পথ যাইতে তার কতটুকু টাইম লাগছে সেটা আমরা দেখি। তো ডেল্টা টি পরিমাণ টাইম যদি লাগে, টাইম সমান সমান আসবে কি আমাদের বেগ দূরত্ব ডিভাইডেড বাই বেগ। তাহলে দূরত্ব কত আমাদের এল, বেগ কত সি বাই মিউ, তাহলে এখানে আসবে কত মিউ এল ডিভাইডেড বাই সি। একই সময় আমাদের আলোটা কতটুকু দূরাইছে এল প্রাইম, সেটা আসবে কত, ওই মাধ্যমে আলোর বেগ এল ইন্টু কতটুকু সময় লাগছে ডেল্টা সি, তাহলে এখানে আসবে কত মিউ এল ডিভাইডেড বাই সি। এটা সি কাটাকাটি গেলে এখানে আসবে কত মিউ এল। তাহলে আমাদের আলোকপথটা কত মিউ এল। অর্থাৎ আমাদের যদি এরকম একটা মিউ মাধ্যমের স্ল্যাব থাকে, সেই স্ল্যাবের ভিতর যদি এল পরিমাণ দূরত্ব যায়, তাহলে এই এল এল হবে আমাদের জ্যামিতিক পথ, আর মিউ এল এটা হবে আমাদের আলোকপথ। তো আলোকপথটা আমাদের কেন লাগে সেগুলো আমরা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন যখন করবো তখন মোটামুটি জানা হয়ে যাবে। আচ্ছা, আমাদের নেক্সট টপিকটা হলো একক চির অপবর্তন। একক চির অপবর্তন, আর এটা কোন টাইপের অপবর্তন আমরা পড়বো, সেটা কি ফ্রনহোফার। অবশ্যই আমাদের আলোচনা সবগুলোতেই আমরা কি ফ্রনহোফার অপবর্তন পড়বো। আচ্ছা, ফ্রনহোফার অপবর্তন, তো এটার ভিতর প্রথমত কি হয়, আমরা তো আগেই দেখছিলাম একক চির আমাদের কেমন হবে সেটা, তারপর আমরা আরেকবার দেখি না একটু, যে একক চির আমাদের এখানে একটা চির থাকবে, এখানে একটা পর্দা থাকবে। আমরা আশা করছিলাম কি যে আলো এখান থেকে একটু পর্যন্ত আসবে, এখান থেকে একটু পর্যন্ত আসবে, আর কোথাও আলো যাবে না। কিন্তু আলো আসলে কোথায় যায়? ডিফ্র্যাক্ট হয়ে এদিক বরাবর চলে যায়, আর যাওয়ার পর এখানে তাদের কি হয়, কিছু ফ্রিঞ্জ তৈরি হয়। এরকম কিছু ফ্রিঞ্জ তৈরি হবে, এই যে মাঝখানে বিশাল বড় একটা ম্যাক্সিমা, তারপর কিছু কিছু কালো, আর এই ডোরা যেগুলো আছে সেই ডোরাগুলোকে আস্তে আস্তে চিকন হতে 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 ফেড হয়ে যাবে। তো একক চির অপবর্তন আমরা কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবো। এক নাম্বার, সেটা হচ্ছে এখানে ডোরা প্রস্থ সমান না। ডোরা প্রস্থ সমান না, কেন সমান না সেটা আমরা ক্যালকুলেট করার পর দেখবো। এখানে ডোরা প্রস্থ সমান না। 2 নাম্বার, আলোর যে তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে। সর্বোচ্চ তীব্রতা এখানে, তারপরে এখানে কম, তারপরে এখানে আরো কম, তারপরে এখানে আরো কম, ধীরে ধীরে কি কমতে থাকে, ধীরে ধীরে কমতে থাকে। আর 3 নাম্বার, এই যে আমরা বলছিলাম এখানে আলোকিত অঞ্চল, তারপরে এখানে কমতে 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 এখানে কি একসময় আলোকিত অঞ্চল শেষ হয়ে যাবে, আর তখন পুরোটাই কি হবে, অন্ধকার হবে। এই যে আলোকিত আর অন্ধকারের মাঝখানে কোনো শার্প কোনো বাউন্ডারি নাই, ঠিক আছে? তাহলে আলোকিত ও অন্ধকারের মাঝে কোনো শার্প বাউন্ডারি নেই। অন্ধকারের মাঝে আমি শার্প বাউন্ডারি লেখি কারণ এভাবে সহজে মেসেজটা কনভে হয়। শার্প বাউন্ডারি নাই, অর্থাৎ কোথায় গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না, কিন্তু দেখা যায় কি একসময় ফেড হয়ে যায়, বাউন্ডারি নাই।
তো এই কয়েকটা জিনিস এখন আমরা মনে রাখলাম। তারপরে আমরা দেখি ফ্রন্ট ওভার আবর্তনটা মেইনলি করে কিভাবে। তো সেটার জন্য আমাদের করে কি, এখানে একটা স্লিট নেয়। স্লিটটাকে কি আমি অপেক্ষাকৃত বড় করে দেখাইতেছি, যদিও এই স্লিটটা কি আরো অনেক 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 ছোট, কিন্তু তারপরে কি আমরা এটাকে বড় করে দেখাইতেছি একটু। এখানে স্লিট আর এখানে হচ্ছে আমাদের পর্দাটা। আমরা কি বলছিলাম, ফ্রন্ট ওভারে আমাদের উৎসটা থাকতে হবে কি অসীমে। হ্যাঁ, তো অসীমে যদি উৎসটা থাকে, আমরা জানি অসীম থেকে যদি কোনো উৎস থেকে আলো আসে, সেই আলোগুলো কিরকম হয়, প্যারালাল বা সমান্তরাল। অসীমে যদি কোনো উৎস থাকে, সেখান থেকে আলো আসার সময় তার রশ্মিগুলো কি হয়ে যায়, সমান্তরাল রশ্মি আসবে, সমান্তরাল হয়ে যায়। তাহলে অসীম থেকে আলো কি আসবে, সমান্তরাল আকারে আসবে। তাহলে আমরা এমন কোন উপায় চাই যাতে আমাদের আলোগুলো কি হয়, সমান্তরাল ভাবে এখানে আপতিত হোক। তাহলে আমরা বলতে পারবো কি যে না, আমাদের উৎসটা অসীমে আছে। এটার জন্য আমরা করি কি, আমরা এখানে একটা ছোট লেন্স নেই, উত্তল লেন্স নেই। সেই উত্তল লেন্সের ফোকাস বরাবর আমরা আমাদের কি রাখি, উৎসটা রাখি। তো ফোকাসে যখন উৎস রাখে, আমরা আশা করি জানি যে ফোকাস থেকে আলো কি হয়, ফোকাস থেকে যদি আলো আমাদের লেন্সে পড়ে, তাহলে লেন্সে আপতিত হওয়ার পর সেটা কি হয়, সমান্তরাল আলোক রশ্মিতে পরিণত হয়। কার সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল। আর প্রধান অক্ষ দিয়ে গেলে তো এটা সমান্তরাল ভাবেই যেতে থাকবে। আর এখানেও কি, লেন্স আপতিত হইলে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। এখান থেকে কিন্তু আরো অনেক অনেক অনেক, অর্থাৎ এখানে 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 অনেকগুলা রশ্মি যাবে। আমরা এতগুলো দেখাচ্ছি না, আমরা কয়টা দেখাচ্ছি, মাত্র 3টা। তারপরে আমরা কি চাই, তারপরে আমরা চাই পর্দায় এমন ভাবে আপতিত হোক যাতে দেখে মনে হয় কি এটা সমান্তরাল না, এটা আমাদের কি অসীম থেকে আসছে। তো অসীম থেকে যদি, আরো একটা জিনিস আমাদের জানা আছে যে অসীম থেকে যদি কোনো বস্তু, অসীম থেকে যদি কোনো রশ্মি আসে, অসীম থেকে রশ্মি আসলে সেই রশ্মিগুলো যদি কি হয়, সমান্তরাল হয়। অসীম থেকে যদি সমান্তরাল রশ্মি আসে, তাহলে তারা ফোকাস তলে মিলিত হয়। ফোকাস তলে মিলিত হয়। তাহলে এখানে আমরা দেখি যে সমান্তরাল আলোক রশ্মি আমরা এখানে কই পাবো, কারণ আমরা জানি এখানে অনেকগুলা কি সোর্স আসবে। প্রত্যেকটা যে আলো আছে, সেই প্রত্যেকটা আলো কি আসবে, আমাদের এখানে সোর্স হিসেবে কাজ করবে। আর ওই যে সমান্তরাল বলছিলাম আমরা, এই কি বলে, তরঙ্গমুখ, সেই সমান্তরাল তরঙ্গমুখ গুলো এখানে কিভাবে আছে, এই যেভাবে আছে, এভাবে একটা করে সমান্তরাল তরঙ্গমুখ, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, এখানে আসলো। এখন এখানে আসার পর কি, প্রত্যেকটা সোর্স কি করবে, একটা করে আলোর উৎস হিসেবে কাজ করবে। তাহলে এখানে এই যে অনেকগুলো সোর্স আছে, তারা কি সবগুলা আলোর উৎস হিসেবে কাজ করছে। এখন এই যে উৎসগুলা আমরা যদি একটু দেখি, এখানে যে এখানে অনেকগুলো কি উৎস আছে, এই এই যে উৎসটা, এটা কি করবে, এরকম গোলকীয় তরঙ্গমুখ প্রকাশ করবে। এটাও কি করবে, এরকম গোলকীয় তরঙ্গমুখ ছড়াবে। তারপরে এখানেও একটা আছে, সেটাও কি গোলকীয় তরঙ্গমুখ ছড়াবে। এবার প্রত্যেকটা কি গোলকীয় তরঙ্গমুখ ছড়াচ্ছে। তো সবগুলো উৎস যদি আমাদের উপস্থিত থাকতো, তাহলে তারা কি করতো, আবার ডিফ্রাক্ট করে, আবার যদি তারা কি করতো, আবার ইন্টারফিয়ার করে এরকম একটা সমতল তরঙ্গমুখ তৈরি করতো। কিন্তু এখন তারা সমতল তরঙ্গমুখ তৈরি করতে পারবে না। রাদার তারা কি করবে, এদিক বরাবর অনেকগুলো কি রশ্মি ছড়াতে থাকবে। এটা রশ্মি ছড়াবে, এটা রশ্মি ছড়াবে, অসংখ্য অগণিত রশ্মি ভাবে আমরা দেখবো। ঠিক সিমিলার উপায়ে এটা থেকেও কি অনেকগুলো রশ্মি ছড়াবে। তো আমরা কি করছি, এখান থেকে যে কোনো 3টাকে পিক করছি, এই একটা, এই একটা, আর এই একটা, এই 3টাকে পিক করছি। এই 3টার দেখো, এই যে অনেকগুলো যে যাইতেছে, এই 2টার ভিতরেই আমরা দেখি, 2টার ভিতর যে আমাদের এইখানে একটা রশ্মি আছে আর এখানে একটা রশ্মি আছে। এই 2টা কিন্তু প্রায় সিমিলার, সমান্তরাল। আবার এখানে একটা আছে, এখানে একটা আছে, এই 2টাও কিন্তু প্রায় সমান্তরাল। অর্থাৎ যত রশ্মি উৎসই আমরা দেখি, তাদের ভিতর সমান্তরাল জোড়া অবশ্যই থাকবে। যে এটা আর এটার ভিতর সমান্তরাল থাকবে, এটা এটার ভিতর সমান্তরাল থাকবে, ইভেন এই 2টার ভিতরে সমান্তরাল রশ্মি পাওয়া যাবে। আমরা সেরকম 2টা সমান্তরাল রশ্মি দিব, ঠিক আছে। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, অসীম থেকে রশ্মি আসলে সেটা কোথায় মিলিত হবে, ফোকাসে মিলিত হবে। হ্যাঁ, ফোকাসে মিলিত হবে, ফোকাস তলে মিলিত হবে। আচ্ছা, ফোকাস তলটা কি, ফোকাস তলটা হচ্ছে এরকম যে আমরা যদি এটাকে ধরি আমাদের কি লেন্স, সেই লেন্সের এদিক বরাবর কি আমাদের প্রধান অক্ষটা রয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের লেন্সের প্রধান অক্ষ। এখানে আছে কি আমাদের লেন্সটা, সেই লেন্সের এখানে হচ্ছে আমাদের একটা প্রধান ফোকাস, এখানে একটা প্রধান ফোকাস। তো এই যে প্রধান ফোকাসের এখানে যদি আমরা একটা তল কল্পনা করি, তাহলে সেটা হচ্ছে আমাদের ফোকাস তল। এখন আলোক রশ্মি যদি কখনো আমাদের সমান্তরাল আসে, 2টা সমান্তরাল আলোক রশ্মি যদি আসে, তারা সবসময় আমাদের এই তলে মিলিত হবে। তো সেই রশ্মিটা যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, তাহলে তারা আসে একদম ফোকাস বিন্দুতেই মিলিত হয়। প্রধান অক্ষের সমান্তরাল না হলে তারা হয়তো এখানে কোথাও মিলিত হবে, অথবা এখানে কোথাও মিলিত হবে, অথবা এখানে কোথাও মিলিত হবে, এর উপরে উপর নিচে এরকম হবে। অর্থাৎ এই তলটার ভিতরে তারা থাকবে, ঠিক আছে। তাহলে আমরা সেটা করতেছি, দেখি আমরা এখানে একটা বড় দেখে লেন্স নিচ্ছি। তো প্রথমত এই রশ্মিটিকে যে অনেকগুলো রশ্মি এই সোর্সটা থেকে যে অনেকগুলো রশ্মি বেরোবে, তার মধ্যে আমরা এইটাকে নিতেছি, এই 2টাকে নিতেছি, একদম সমান্তরাল গুলোকে। তো সমান্তরাল রশ্মি যখন এখানে পড়বে, এখানে আপতিত হওয়ার পর সেটা প্রতিসরিত হয়ে কোথায় মিলিত হবে, আমাদের ফোকাস বিন্দুতে। আবার এটাও যাবে, এটা যাই এখানে মিলিত হবে, এটাও যাবে যে এদিক বরাবর মিলিত হবে। এটা হলো কি ওয়ান সেট অফ রেজ। আরেকটা সেট যদি আমরা নেই, যে এখান থেকে কতটুকু
বেঁকে যাবে, এখান থেকে সাপোজ থিটা ডিগ্রি বেঁকে গেল, তো উপরেও বেঁকবে নিচেও বেঁকবে। আমরা কোন জোড়া নিতেছি, উপরে বেঁকবে এমন জোড়া নিতেছে, কারণ এক পাশেরটা মাপতে পারলেই হবে, অপর পাশেরটাও কি প্রায় সেমই হবে। তাহলে আমরা এমন একটা রশ্মি নিতেছি যেটা এই বিন্দু থেকে বের হয়েছে এবং এতটুকু কোণ সরে গেছে, এটাকে বলবো আমরা অপবর্তন কোণ। অপবর্তন কোণ একটা সরে গেছে, ঠিক সিমিলার ভাবে আমরা এটা সমান্তরাল একটা রশ্মি পাবো, আবার এটা সমান্তরাল একটা রশ্মি পাবো। তাহলে এই রশ্মিগুলো কই যায় আমরা দেখি, এখানে গেল, এটার লেন্সটা আর একটু বড় করে আঁকা উচিত ছিল, যাই হোক আমরা বুঝে নিব। হিট করলো, হিট করার পর সেটা কোথায় আসলো, সাপোজ এখানে আসলো, এটা আমাদের এখানে যাবে, যাওয়ার পর কোনোভাবে প্রতিসরিত হয়ে সেটা কোথায় আবার ওই বিন্দুতেই হিট করবে। আর কারণ সমান্তরাল রশ্মিগুলো ফোকাস তলে মিলিত হবে, এই যে ফোকাস তলে তারা কি মিলিত হইতেছে, আমরা লেন্সটাকে এমন ভাবে রাখছি যাতে ফোকাস তলটা আমাদের পর্দার সাথে মিলে যায়। ঠিক সিমিলার উপায়ে এই সমান্তরাল রশ্মিটা কি আমাদের এখানে আসবে, আসার পর প্রতিসরিত হয়ে এই জায়গায় মিলিত হবে। তো এই যে সবগুলো যে কোণ উৎপন্ন করলো, এই কোণগুলোকে আমরা কি বলবো, অপবর্তন কোণ। এখন আমাদের কাজ হচ্ছে যে এইটা যে পি নট হইলো, তারপরে P1 হইলো, এই জায়গায় কি উজ্জ্বল হবে না অন্ধকার হবে, এখানে তো অনেকগুলো রশ্মি আপতিত রশ্মি কি হইতেছে, মিলিত হইতেছে, সুতরাং তাদের এখানে অবশ্যই কি ইন্টারফিয়ার হবে, ইন্টারফিয়ারেন্স হবে। ইন্টারফিয়ারেন্সের কারণে এখানে কি উজ্জ্বল হবে নাকি অনুজ্জ্বল হবে, সর্বোচ্চ তীব্রতা পাবো নাকি সর্বনিম্ন তীব্রতা পাবো, সেগুলো মাপা হয়েছে এখন আমাদের কাজ। তো সেগুলোর জন্য আমাদের কি দরকার, দশার পার্থক্য, পথের পার্থক্য। তো পথের পার্থক্যটা কিভাবে মাপবো, যে সেটার জন্য আমি এই চিত্রটা একটু মাথায় রাখো, এই চিত্রের একটু শর্ট ভার্সন আমরা ওখানে আঁকতেছি। এই চিত্রের শর্ট ভার্সনটা কিরকম হবে, যে আমাদের এরকম, আমাদের এটা কি ছিল, এই যে একটা চিট ছিল সিঙ্গেল স্লিট, এই স্লিটটার যে প্রস্থ সেটাকে আমরা এই বলতেছি, এখানে কি আমাদের পর্দাটা ছিল। তারপর এখান থেকে, আচ্ছা আমি এটাও আঁকি, সেটা এখান থেকে কি গেছিল আমাদের, এরকম করে একটা লাইট গেছে, লাইট যায় সেটা সাপোজ এখানে কোথাও মিলিত হয়েছে। হ্যাঁ, এই চিত্রগুলো কিন্তু একদম অ্যাকুরেট আঁকতেছি না, তারপরও মোটামুটি বোঝা যাবে। এটা এখানে যাবে, ওইটা যায় ওর সাথে এখানে মিলিত হবে, তারপরে এটা এখানে গেল, গিয়ে তার সাথে এখানে মিলিত হলো। আমাদের কি দরকার, এই যে রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলোর ভিতর পথ পার্থক্য, দশার পার্থক্য। তো দশার পার্থক্যের জন্য আমাদের প্রথমত কি লাগবে, পথের পার্থক্য লাগবে। আচ্ছা আমরা যদি একটু সাইডে দেখি, যে একটা, দুইটা, আমরা কয়েকটা সোর্স নিতেছি, 4টা 5টা 6টা 7টা 8টা সোর্স নিলাম আমরা, ঠিক আছে, 8টা সোর্স নিলাম, এখানে যে অনেকগুলো সোলার আছে তার মধ্যে 8টা নিলাম। তো 8টার এই যে প্রথমটা আর শেষটা এরা আছে কোথায়, আমাদের একদম চিরের শেষ মাথায়, অর্থাৎ এটুকু আমাদের এ একদম চিরের শেষ মাথায় আছে। এখন আমরা একটা অ্যাজাম্পশন ধরতেছি, এটা আমরা আগে থেকে জানি দেখে আমরা এভাবে ব্যাখ্যা করতেছি। আগে থেকে যদি না জানতাম তাহলে আমরা ব্যাখ্যা করতে পারতাম না। তাহলে প্রথম জন জানছে কিভাবে, সে এটা বের ঘুরছিল, সে কারণে জানছে, অনেক গবেষণা করছে, তার তো একদিন হয় নাই, সে অনেক সময় লাগছে। তাহলে আমরা একটু হিসাব করে দেখি যে কিভাবে বের করা যায়। এটা আমরা ধরলাম যে এখান থেকে যে উৎসটা যাইতেছে তার সমান্তরাল, যে এখানে আরেকটা, এই উৎস থেকে যে আরেকটা সমান্তরাল রশ্মি যাবে, ওই সমান্তরাল রশ্মি দুইটার ভিতরে যে পথের পার্থক্য সেটা ল্যামডা। অর্থাৎ আমরা ধরে নিতেছি কি, এইটা আর এইটা, অর্থাৎ এই যে প্রথমটা আর এই শেষটা, এই দুইটার যে রশ্মিগুলা গেল, সমান্তরাল রশ্মিগুলা, তাদের মধ্যে যে পথের পার্থক্য সেটা হচ্ছে কত, ল্যামডা। তাহলে এদের মধ্যে পথ পার্থক্য কত, ল্যামডা। এই পথ পার্থক্যটা আমরা কিভাবে ডিটারমিন করতে পারি, এইভাবে। এই চিত্রে ফিরে আসি, যে এখান থেকে এরকম একটা লম্ব টানবো, এটা কি আমাদের এটার সাথে লম্ব হইতেছে, যদিও চিত্রে দেখে বোঝার উপায় নেই। আচ্ছা যাই হোক, এটা কি লম্ব হবে, লম্ব যদি হয় তাহলে এই যে এখান থেকে এতটুকু সেটাই কি আমাদের পথের পার্থক্য। তাহলে আমরা বলতেছি কি এই পথের পার্থক্য কত, ল্যামডা। আর এই পথের পার্থক্য কিন্তু আমরা হিসাব করতে পারি, কারণ আমরা জানি এই কোণটা যদি থিটা হয়, অথবা এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হয়, ঠিক সিমিলার উপায়ে এ সাইন থিটা ইকুয়াল টু কি, ডেল্টা এক্স হবে। তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু কত আসতেছে, এ সাইন থিটা। এটা পাইতেছি কি আমরা, ডেল্টা এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। আচ্ছা, ডেল্টা এক্স ইকুয়াল টু এ সাইন থিটা আমরা বলতেছি, এখন এইটা সমান সমান কত, ল্যামডা। অর্থাৎ এইটা আর এটা, এদের মধ্যবর্তী দূরত্ব কত, ল্যামডা। মধ্যবর্তী দূরত্ব না, মানে এদের মধ্যে পথ পার্থক্য কত, ল্যামডা। এখন এই দুইটার ভিতর পথ পার্থক্য যদি ল্যামডা হয়, আমি যদি এটাকে ঠিক মাঝামাঝি ভাগ করি, অর্থাৎ 1 2 3 4, এই 4-এর এখানে এসে ভাগ করি, তাহলে এখান থেকে এতটুকু হবে কত, a বাই 2। আমি বলবো এটা আর এটা, এই দুইটার মধ্যে পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2। কিভাবে ল্যামডা বাই 2 হবে সেটা আমরা এই চিত্র থেকে দেখবো। যে এটাকে যদি আমরা একটু বড় করে আঁকি, তাহলে এরকম একটা রাইট ট্রায়াঙ্গেল আমরা পাবো। সেই ট্রায়াঙ্গেলের এইটা আমরা বলছিলাম কি, এই রেখা আর এই রেখা কি প্রায় সমান্তরাল না, এটার এটাকে কি আমরা সমান্তরাল বলছিলাম। তাহলে দেখো 9-10 সম্ভবত আমরা ভেক্টরের সময় একটা জিনিস পড়ছিলাম, যে এই রেখার সমান্তরাল একটা রেখা যদি এখানে আঁকা হয় তাহলে এইটা এটার অর্ধেক হয়। তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো কি, এই যে এই রেখাটা আছে বিসি, আর এখানে সাপোজ এ ডি দিলাম, তাহলে আমরা বলতে পারবো কি এডি সমান সমান 2 ইন্টু বিসি। তাহলে এখান থেকে যদি আমরা বিসি বের করতে পারি, সেটা হবে কি আমাদের এডি বাই 2।
আর এডি কত বলছি আমরা, এডি বলছি আমরা ডেল্টা এক্স, ডেল্টা এক্স ইকুয়াল কত ল্যামডা, তাহলে বিসি হবে কত ল্যামডা বাই 2। তার মানে আমরা বলতেছি কি এইটা আর এটার ভিতর যে পথ পার্থক্য সেটা কত ল্যামডা বাই 2। আচ্ছা, এই দুইটার ভিতর পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 হয় তাহলে এদের ইন্টারফিয়ারেন্স কিরকম হবে, ধ্বংসাত্মক অবশ্যই। তার মানে আমরা যদি এদেরকে নাম্বারিং দিয়ে দেই 1 2 3 4 5 6 7 8, এদের যদি আমরা নাম্বারিং করে দেই তাহলে দেখি 1 and 5 এরা কি করতেছে, ল্যামডা বাই 2 পথ পার্থক্যে ল্যামডা বাই 2 পথ পার্থক্যে যায় মিলিত হবে, সুতরাং এদের কি হবে ধ্বংসাত্মক, অর্থাৎ এদের রেজাল্টেন্ট ইন্টেন্সিটি এরা কি হবে ধ্বংসাত্মক, আমরা এভাবে লিখি ধ্বংসাত্মক। আচ্ছা বুঝা গেল, সমস্যা নেই, ধ্বংসাত্মক। ঠিক সিমিলার উপায়ে দেখো 2 আর 6 যদি আমরা নিতাম, 2 আর 6, তাহলেও কিন্তু তারা কি হতো ল্যামডা বাই 2 তে মিলিত হতো, অর্থাৎ এখন আমরা কি পাবো একটা ধ্বংসাত্মক টিচার পাবো। সিমিলার উপায়ে 3 আর 6 যদি 3 আর 7 যদি নেই তাও আমরা ধ্বংসাত্মক পাবো, 4 আর 8 যদি নেই তাও আমরা ধ্বংসাত্মক পাবো। তো এখানে বুঝতেই পারতেছো আমরা, তো এখানে কোটি কোটি অসংখ্য কণা আছে, তার মধ্যে সবগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এভাবে দুই ভাগে যদি ভাগ করি আর শেষ আর মাঝ একদম প্রথম আর শেষেরটার মধ্যে যদি আমাদের দশা পার্থক্য ল্যামডা বাই 2 ল্যামডা হয়, তাহলে এর মাঝে যতগুলো আছে সবগুলো কি হবে আমাদের ধ্বংসাত্মক ভাবে ইন্টারফিয়ার করবে। তাহলে সেখানে আমরা কি পাবো একটা করে অন্ধকার বিন্দু পাবো, সেখানে কোনো আলো পৌঁছাবে না। বুঝা গেল? তাহলে আমরা যদি বলি যে প্রথম অবম বা প্রথম অন্ধকারটা কোথায় ঘটিত হবে, প্রথম অন্ধকার সেখানে ঘটিত হবে যখন আমাদের এ সাইন থিটা এটা সমান কি হবে ল্যামডা হবে। সেখান থেকে আমরা সাইন থিটা সমান কি বলতে পারবো ল্যামডা ওভার এ। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখি, ল্যামডা ওভার এ, এটা কি আমাদের প্রথম অবম। আচ্ছা, এখন প্রথম অবম ডানেও যেমন গঠিত হবে বামেও তেমন গঠিত হবে, তাহলে এখানে একটা অবম গঠিত হইলো আর ঠিক সিমিলার উপায় এখানেও কি হবে একটা অবম গঠিত হবে। আচ্ছা, এর মাঝামাঝি জায়গাটায় কি ঘটবে সেটা দেখতে হলে আমাদের কি দেখতে হবে যে মাঝের জায়গা যেটা আছে সেখানে আমাদের তরঙ্গ যেগুলো গেল সেগুলোর পথ পার্থক্য কেমন আসলো। তো সেটা যদি আমরা একটু দেখি যে এখান থেকে একটা আলো গেছে যাওয়ার পর সেটা এখানে মিলিত হয়েছে, এখান থেকে একটা আলো গেছে সেটা যে এখানে মিলিত হয়েছে, এখান থেকে যে আলো একটা গেছে সেটা এখানে মিলিত হয়েছে, অর্থাৎ এই যে তিনটা লাইট, এই তিনটা লাইটের ভিতর কোনো পথ পার্থক্য থাকবে না, অর্থাৎ এই তিনটা লাইটের ভিতরে ডেল্টা এক্স ইকুয়াল টু 0 হবে, কারণ এটা দেখলেই বলা যায় এখান থেকে একটা আলো যাবে সেটা একটু, এখান থেকে একটা আলো যাবে সেটা একটু। অর্থাৎ আমি যেটা বলতে চাইতেছি এটা এরকম যে 1 2 3 4 5 6 7 8, আবার 8টা নিলাম, এটা হচ্ছে আমাদের সেন্টারটা, ঠিক আছে। তাহলে একদম সেন্টার থেকে তো একটা আলো গেল, সাপোজ এখানে গেল, এর উপরে যেটা আছে সেটা এখানে যাবে, এখানে যে এখানে মিলতে হবে, উপরে এটা গেল, এটা যে এখানে মিলিত হবে, অর্থাৎ এই দুইটার ভিতর কোনো কি থাকবে না, পথ পার্থক্য থাকবে না। আবার এটা যাবে, এটা যে এখানে মিলিত হবে, এটা যাবে, এটা যে এখানে মিলিত হবে, এই দুইটার ভিতরে কি থাকবে না, কোনো পথ পার্থক্য থাকবে না। অর্থাৎ ডেল্টা এক্স ইকুয়াল টু যখন 0 হবে তখন আমাদের কি ধরনের ব্যতিচার হয়, অর্থাৎ এ সাইন থিটা ডেল্টা এক্স ইকুয়াল টু যদি 0 হয় তখন আমাদের দশা পার্থক্য ডেল্টা ফাই এটাও সমান কি 0 হয়। আর ডেল্টা ফাই যখন 0 হয় তখন কস ফাই এর ভ্যালু কত হয় 1 হয়, অর্থাৎ ম্যাক্সিমাম হয়। আর কস ফাই এর ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে তখন আমাদের কি হবে সর্বোচ্চ তীব্রতার আলো ঘটিত হবে। অর্থাৎ এই যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টে আমাদের কি ঘটিত হবে একটা সর্বোচ্চ তীব্রতার আলো ঘটিত হবে। এই সর্বোচ্চ তীব্রতার আলো কোথায় যায় শেষ হবে, সর্বোচ্চ তীব্রতার আলোটা শেষ হবে কোথায় যায়, যেখানে প্রথম অবম গঠিত হবে। অর্থাৎ এই যে সর্বোচ্চ তীব্রতার আলো এটা আছে আছে এখনো আছে এখনো আছে, যেখানে যে প্রথম অবম গঠিত হচ্ছে সেখানে কি সর্বোচ্চ তীব্রতার আলো শেষ। তাহলে এই যে এখান পর্যন্ত একটা রিজন পাইছি, এটাকে আমরা বলবো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরা। এই যে এটা হবে কি কি প্রথম অবম বা প্রথম অন্ধকার, এটাও কি আমাদের একটা প্রথম অন্ধকার, ঠিক আছে। তাহলে এই কয়টা জিনিস আমরা একটু মাথায় রাখি যে এখানে একটা প্রথম অন্ধকার গঠিত হলে এখানে কেন্দ্রীয় ডোরা, এখানে প্রথম অন্ধকার। আচ্ছা, তাহলে এখন যদি আমরা দ্বিতীয় অন্ধকারটা খুঁজতে যাই, দ্বিতীয় অন্ধকারটা খুঁজতে চাই তাহলে আমাদের কোথায় যেতে হবে দেখি, দ্বিতীয় অন্ধকার। আচ্ছা, দ্বিতীয় অন্ধকারের জন্য আমাদের যে ল্যামডা ডেল্টা এক্স এর জন্য সেটা আমরা কত ধরতেছি 2 ল্যামডা ধরতেছি। কেন ধরতেছি সেটা কোনো অ্যান্সার নাই, আসলে আমরা কেন ধরতেছি এটা একজনে বের করছিল যেভাবে ধরলে এই জিনিসটাকে ব্যাখ্যা করা যায়, তো সেই হিসাব করে আমরা কি ধরতেছি, ধরে দেখবো যে এখন ব্যাখ্যাটা ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু আমরা কি পাইতেছি 2 ল্যামডা। আচ্ছা, তাহলে আমরা বলতেছি কি প্রথমটা আর শেষটা এই দুইটার মধ্যে পথের যে পার্থক্য, অর্থাৎ এই দুইটার মধ্যে যে ডেল্টা এক্স সেটা কত ল্যামডা 2 ল্যামডা। অর্থাৎ এর যদি আমরা একটা চিত্র আঁকি তো এটা এখান থেকে এরকম আলো যাবে, এখান থেকে এরকম আলো যাবে, এই দুটার ভিতরে যে পথের পার্থক্য সেটা হচ্ছে এটা, এই যে ডেল্টা এক্স এটা সমান কত ধরলাম এখন 2 ল্যামডা। আচ্ছা, এটা যদি 2 ল্যামডা হয় তার ঠিক মাঝখানে যদি আমরা একটা বিন্দু নেই, মাঝখান থেকে এরকম একটা আলো যাবে না, এটার ভিতরে যে পথ পার্থক্য সেটা কত হবে, কত হবে হিসাব করে দেখো তো ল্যামডা হবে। আচ্ছা, এখন এই দুইটার মাঝখানে যদি আমরা একটা বিন্দু নেই সেটার মধ্যে পথ পার্থক্য কত হবে ল্যামডা বাই 2 হবে। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে পথ পার্থক্য কত, তাও ল্যামডা বাই 2। এই যে এখান থেকে একটু সেটাও কত আসবে, মানে এইটা আর এটার ভিতর পথ পার্থক্য। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখি যে
এই দুইটার মধ্যে কত, λ/2। আচ্ছা এটা কত আসছো, λ/2। এটাতে কত, ল্যামডা, মানে এইটা হয়েছে কত, λ/2, আর এটা কত, ল্যামডা। তাহলে এটার আর এটার ভিতর পথ পার্থক্য কত আসবে, এই দুইটার ভিতর পথ পার্থক্য কিন্তু λ/2 আসবে। ঠিক সিমিলার ওয়ে এখানে কত আছে আমাদের, এইটা আর এটার মধ্যে পথ পার্থক্য কত, ল্যামডা। এদের মাঝখানে যদি কোনো একটা বিন্দু নেই, তাহলে এই দুইটার মধ্যে পথ পার্থক্য কত আসবে আমাদের, আশা করি বুঝা যাইতেছে। এখানে আসবে কত আমাদের, 3λ/2। 3λ/2 এর কারণে এই দুইটার মধ্যে পথ পার্থক্য তখনও কত আসবে, λ/2। আর এই দুইটার মধ্যে পথ পার্থক্য কত আসবে, λ/2। বুঝা যাইতেছে? তাহলে এইটা আর এইটা এদের মধ্যে পথের পার্থক্য কত, λ/2। এইটা আর এইটা এদের মধ্যে পথ পার্থক্য কত, λ/2। আবার এইটা আর এইটা এদের মধ্যে পথ পার্থক্য কত, λ/2। তাহলে এই জিনিসটাকে যদি এখন আমরা আর একটু ক্লিয়ারলি দেখি, এখানে কয়টা ছিল, 8টা, 1 2 3 4 5 6 7 8। এই যে এখান থেকে যে আলোটা যাবে আর এখান থেকে যে আলোটা যাবে, এই দুটোর মধ্যে পথ পার্থক্য কত, λ/2 হয়ে গেছে কিন্তু। λ/2 যখন হবে তখন এই দুইটা কি হবে, ধ্বংসাত্মক ভাবে ব্যতিচার করবে। ঠিক সেম ভাবে একটু খেয়াল করে দেখো, এরকম কিন্তু আমি অনেকগুলো জোড়া করতে পারবো। এটা এটা তাদের মধ্যে λ/2 0, এটা এটা তারপরে কোনটা, এটা এটা তাদের মধ্যে λ/2, এটা এটা তাদের মধ্যে λ/2। অর্থাৎ এরকম জোড়ায় 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 সবসময় কি তারা শেষ হয়ে যেতেছে। তো যেহেতু কোনো আলো, যেহেতু এখানে যতগুলা কণা আছে সবগুলা কণায় ওখানে যাই কি হবে, ধ্বংসাত্মক ভাবে ব্যতিচার আপতিত হবে বা ধ্বংসাত্মক ভাবে প্রতিফলিত উপরে পাতিত হবে। তো সেই কারণে আমরা ওখানেও কি পাবো, একটা অন্ধকার পাবো। তার মানে ডেল্টা এক্স বা এ সাইন থিটা এটা সমান এখন আমরা কি, যখন 2λ পাইতেছি, সেই 2λ জন্য আমরা কি পাবো, একটা করে অন্ধকার পাবো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত আসতেছে, 2λ/a। এটার জন্য আমরা কি পেয়েছি, একটা অন্ধকার পেয়েছি। তো আশা করি বুঝতে পারতেছো, যখন আমরা তিনটা নিবো, আচ্ছা তিনটার জন্য আমি দেখাই, এরপর আমরা জেনারেলটা লিখে ফেলবো, যে তৃতীয় অন্ধকার এটা আমরা কোথায় পাবো। তৃতীয় অন্ধকার যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের এখানে আর 8টা নিলে হবে না। আচ্ছা দেখি তৃতীয় অন্ধকারের জন্য কি করা যায়। তৃতীয় অন্ধকার কখন হবে, যখন আমরা a sin θ ইকুয়াল টু কত লিখবো, 3λ লিখবো। 3λ লিখলে কিভাবে অন্ধকার পাওয়া যাইতেছে সেটা আমরা দেখি। তো এখন আমাদের এটাকে 6 ভাগে ভাগ করতে হবে। তো আমরা 12টা নাই, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। 12টা যদি নেই, তখনও দেখবা তোমরা একটু হিসাব করে যে এখানে কয়টা ভাগ আসবে, 6টা ভাগ আসবে। প্রত্যেকটা ভাগের ভিতরে কত আসবে, সাপোজ এই 12টা নিলে 2 2 করে ভাগ আসবে, এই দুইটা, তারপরে এই দুইটা, তারপরে এই দুইটা, হ্যাঁ তারপরে এই দুইটা। অর্থাৎ আমরা যদি 6টা ভাগের যে কোনো 2টা ভাগ দেখি, 1টা 2টা 3টে 4টা, এই দুইটা আর এই দুইটা, অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী যে পথ পার্থক্য সেটা কত, λ/2। এই দুইটার মধ্যবর্তী যে পথ পার্থক্য সেটা কত, λ/2। এরা দুইজন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক তার নিচের আবার যে দুইটা দুইটা করে জোড়া আছে, এই দুইটার মধ্যে পথ পার্থক্য কত, λ/2। এই দুইটার ভিতর পথ পার্থক্য কত হবে, λ/2। এরা দুইজনের ক্যান্সেল হয়ে যাবে। এরকম জোড়ায় জোড়ায় সবগুলাই ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হওয়ার কারণে ওখানে আলো তৈরি করার মতন কেউ থাকবে না। তাই আমাদের এই সাইন থিটা ইকুয়াল টু 3λ যেখানে হবে, সেখানে অর্থাৎ প্রথম আর তৃতীয়র মধ্যে একদম লাস্টেরটার মধ্যে যদি 3λ পরিমাণ আমাদের কি থাকে, দশা পার্থক্য থাকে, তাহলে এর মাঝখানে সবগুলোর ভিতর সবগুলার একটাও আমাদের আলো তৈরি করার মতো অবশিষ্ট থাকবে না, কারণ সবাই জোড়ায় জোড়ায় ক্যান্সেল হয়ে যায়। আমি জানি এই জিনিসটা এক্সপ্লেন করতে গেলে একটু কঠিন লাগে, তবে নিজেরা যখন বাসায় একটু ট্রাই করবা, এরকম করে 6টা 6টা যাতে ভাগ করা যায়, হ্যাঁ এরকম যত যত এখানে আছে, এটাকে আমরা কি λ/2 আকারে লেখার চেষ্টা করবো আর কি, 6 × λ/2। তাহলে এই যে λ/2 কে 6 দ্বারা গুণ করলে আমাদের এটা 6 ভাগ করতে হবে। 6 ভাগ করলে দেখবা সবগুলাই কাটাকাটি চলে যায়। তো প্রথমে দেখে মনে হইতে পারে যে এই জিনিসটা হয়তো আমরা একটা উল্টাপাল্টা একটা আর্গুমেন্ট, মানে এটা তো আমরা যে কোনো কিছুর জন্য প্রমাণ করে দিতে পারি, যে কোনো ইচ্ছা যেহেতু আমরা ভাগ করতে পারতেছি, এটাকে আমরা চাইলে 6 না 8 ভাগ করবো, 9 ভাগ করবো, 10 ভাগ করবো, সেগুলোর জন্য আমাদের প্রমাণ করে ফেলতে পারতেছি। কিন্তু এরকম আসলে হবে না। তুমি দেখবে যখন এটাকে তুমি যখন 2 ভাগ বা 4 ভাগ বা 8 ভাগ করবা, তখন সবগুলো বাদ পড়বে। যখন তুমি 3 ভাগ করবা, তখন সবগুলো বাদ পড়বে না। যেখানে যেখানে 3 ভাগ করলে সবগুলো বাদ পড়বে না, সেখানে যাই আমরা কি পাবো, উজ্জ্বল পাবো। আচ্ছা উজ্জ্বলটাতে আমরা আসবো, উজ্জ্বলে আসার আগে আমরা এই প্যাটার্নটা ফলো করে দেখি এখানে কি কি আছে। তাহলে এখানে আমরা কি পাইতেছি, যে a sin θ is equal to, আমরা যখন n λ পাইতেছি, যেখানে n এর ভ্যালু কত 1 2 3, সেখানে সেখানে আমাদের কি পাইতেছি, আমরা উজ্জ্বল ডোরা পাইতেছি। তাহলে এই জিনিসটা আমরা একটু সেখানে সেখানে আমরা কি পাইতেছি, অন্ধকার পাইতেছি। তো এটা কিন্তু আমাদের ওই যে ইয়া ছিল, ব্যতিচার ছিল, ব্যতিচারের সাথে কিন্তু উল্টা। ব্যতিচার আমরা এখানে কি পাইছিলাম, উজ্জ্বল পাইছিলাম, আর এখানে কি পাইতেছি, অন্ধকার পাইতেছি। তো একটু আমরা মাথায় রাখি, এরপর আমরা উজ্জ্বলের গুলা দেখবো। আচ্ছা তৃতীয় অন্ধকারের জন্য আমরা যদি দেখি, তৃতীয় অন্ধকার, হ্যাঁ সেটা গঠিত কোথায় গঠিত হবে, যেখানে আমাদের a sin θ is equal to 3λ হবে। আচ্ছা a sin θ is equal to 3λ হলে কিভাবে হয়, সেটার জন্য আচ্ছা একটু অন্যভাবে দেখি, যে আমাদের মনে করো এখানে অনেকগুলো সোর্স আছে, ঠিক আছে, অগণিত অগণিত অসংখ্য সোর্স আছে। আচ্ছা অসংখ্য সোর্স নিয়ে আমরা 12টা সোর্স নিতে পারি, 12টা নেই।
2 3 4 5 6 7 8 9 10 11 12 ওইটাতেও আসবো, এই এক্সপ্লেনেশনটা একটু পরে দিব, আগে আমরা এটার মাধ্যমে হিসাব করি। হ্যাঁ, 12টা যখন থাকবে তখন এটাকে কিন্তু আমরা 6টা ইকুয়াল পার্টে ভাগ করতে পারি। তো 6টা ইকুয়াল পার্টে যদি আমরা ভাগ করি তাহলে প্রতি ভাগে কয়টা করে থাকবে, 2টা করে থাকবে, অর্থাৎ এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তারপরে 1 2 1 2, এটা একটা, এটা একটা, আর এটা একটা। এখন আমরা বলতেছি এই যে প্রথমটা আর দ্বিতীয়টা, একদম লাস্টেরটা, প্রথমটা লাস্টেরটা 12তমটা, এই দুইটার মধ্যে পথ পার্থক্য কত, 3 ল্যামডা। তো এটাকে নাম্বারিং করে দেয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা বলতেছি 1 ও 12-র মধ্যে, 1 ও 12 এদের মধ্যে পথ পার্থক্য কত, 3 ল্যামডা। আচ্ছা, 1 আর 12-র ভিতরে পথ পার্থক্য যদি 3 ল্যামডা হয়, আমরা চারটার জন্য দেখি, অর্থাৎ আগে 2 ল্যামডার জন্য যেটা দেখছিলাম ওইটার মতন করে হবে, ঠিক আছে? 2 ল্যামডাটা একটু ক্লিয়ার হবে আশা করি এখন। তো 2 ল্যামডাটা তো আমরা কি করছিলাম, 4 ভাগে ভাগ করছিলাম। 2 ল্যামডাটা 4 ভাগে কিভাবে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ ছিল। তো আমরা বলছিলাম এটা আর এটার ভিতর যে পথের পার্থক্য, এই যে ডেল্টা এক্স, এটা সমান সমান আমরা বলছিলাম কি 2 ল্যামডা। আচ্ছা, এটা যদি 2 ল্যামডা হয়, তার ঠিক মিডল যেটা আছে সেই মিডলেরটা কত হবে, এটা কত হবে, এটা কিন্তু আমাদের কত হবে, ল্যামডা। আচ্ছা, এটা যদি ল্যামডা হয় তাহলে এই দুইটার মাঝখানে এটা কত হবে, এটা অবশ্যই কত হইতেছে, ল্যামডা ওভার 2, অর্থাৎ এখান থেকে এটুকু হচ্ছে ল্যামডা ওভার 2। আচ্ছা, আমরা প্রথমে দেখি যে এখান থেকে এটুকু পর্যন্ত ল্যামডা ওভার 2, এখান থেকে এটুকু পর্যন্ত ল্যামডা ওভার 2, তারপরে এটা থেকে এটা পর্যন্ত ল্যামডা, তার মানে মাঝখানেটা অবশ্যই কত হবে, অবশ্যই এটাও এটা থেকে কত, ল্যামডা বাই 2 পরিমাণ দূরে থাকবে। অর্থাৎ এটা যদি ল্যামডা হয় তাহলে এটা থেকে এটা কত পরিমাণ দূরে থাকবে, 3 ল্যামডা বাই 2 পরিমাণ দূরে থাকবে। তাহলে এখন যদি আমরা বলি 1 আর 4, এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা, 1 আর 4, এটা তো একদম লাস্টেরটা, এখানে তো কোনো কিছু নাই, তাহলে 1, এখানে 2, এখানে 3, আর এখানে 4। আমরা যদি বলি যে 1 নাম্বার আর 4 নাম্বার, 1 আর 4-এর ভিতরে যেই পথের পার্থক্য আছে এটাই মনে হয় 1 নাম্বার হবে, ঠিক আছে? তাহলে এইটা 1 নাম্বার, এটা আমাদের কি 4 নাম্বার, এখানে তো নাই কিছু, এটা 1 নাম্বার, আর মাঝখানে আমাদের কত আছে, 4 নাম্বার। আচ্ছা, ঠিক আছে, তাহলে 1 আর 4-এর ভিতরে আমাদের যে পথের পার্থক্য সেটা কত, আমরা 2 ল্যামডা বলছি। আচ্ছা, 1 আর 3-এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে কত আমাদের, 3 ল্যামডা বাই 2। আচ্ছা, 1 আর 2-এর ভিতরে যেটা সেটা থাকতেছে কত আমাদের, শুধুমাত্র একটা ল্যামডা। আর 1 আর 2, আচ্ছা 1 4 1 3 1 2 এদের ভিতরে ল্যামডা আসতেছে, আর এখানে একটা এক্সট্রা থাকবে অবশ্যই, হ্যাঁ 5। তাহলে এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 5। একটা দুইটার জন্য তেমন কোনো ঝামেলা হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে 1 আর 5, এই যে এগুলো আছে এগুলোর ভিতরে পথের পার্থক্য কত থাকতেছে আমাদের, 2 ল্যামডা। তাহলে এই দুইটার ভিতরে পথের পার্থক্য কত, ল্যামডা বাই 2। এই দুইটার ভিতরে পথের পার্থক্য কত, ল্যামডা বাই 2। এই দুইটার মধ্যে কত, ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 আকারে আমরা এখানে কি জোড়া ভাগ করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা যদি বলি এই পুরোটা কত, 3 ল্যামডা, তাহলে এই যে প্রত্যেকটা ভাগ, এই প্রত্যেকটা ভাগের ভিতর কত থাকবে, ল্যামডা বাই 2 পরিমাণ পথের পার্থক্য থাকবে। এখানে কত, ল্যামডা বাই 2, এটার ভিতরে কত, ল্যামডা ওভার 2, এটার ভিতরে কত, ল্যামডা ওভার 2। অর্থাৎ আমরা বলতেছি যে এইটা আর এই যে নিচেরটা, এটা না কিন্তু, এটা আর এর নিচেরটা, এই দুইটার ভিতরে পথ পার্থক্য কত, ল্যামডা বাই 2। তাহলে এই দুইটা যখন এখানে যাবে তারা ইন্টারফিয়ার করে কি করবে, একটা অন্ধকার বিন্দু গঠন করবে। ঠিক সেম ভাবে এইটার এটা যখন ইন্টারফিয়ার করবে ওখানে যাই অন্ধকার বিন্দু গঠন করবে। তাহলে এই যে এই জোড়াটা, এটার সাথে এটা বাদ, এটার সাথে এটা বাদ, ঠিক সিমিলার হবে আমাদের নিচেও কিন্তু জোড়া আছে, সেখানে কি হবে, এটার সাথে এটা বাদ হবে, তারপরে এটার সাথে এটা বাদ হবে, আর এখানে মানে এক্সট্রা পড়ে গেছে জোড়া, এই কারণে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, এগুলো তো বাদ পড়ে গেছে, তাহলে এটার সাথে এটা শেষ হবে, এটার সাথে এটা শেষ হবে, এটার সাথে এটা বাদ, এটার সাথে এটা বাদ। তাহলে এখানেও কি জোড়া খুঁজে আমরা বাদ দিয়ে দিতে পারলাম। তারপরে এটার সাথে এটা বাদ হয়ে যাবে, এটার সাথে এটা বাদ হয়ে যাবে, কারণ তাদের ভিতর কি ল্যামডা বাই 2 ওখানে ব্যতিচার করে তারা কি করবে, পরস্পরকে শূন্য বানায় দিবে। তখন এটা বাদ, আবার এটাও বাদ। তাহলে এখানে একটাও কিন্তু বাকি রইলো না। আর কি করার জন্য, আমাদের গঠনমূলক ব্যতিচার করার জন্য। সবাই ধ্বংসাত্মক যেহেতু করছে, ওখানে আমাদের কি গঠিত হবে, একটা অন্ধকার গঠিত হবে। তাহলে আমরা প্রথমে দেখলাম যে এই সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা যখন হয়, শুধু ল্যামডা যখন হয় তখন কি হয়, একটা অন্ধকার। এ সাইন থিটা ইজ ইকুয়াল টু যখন 2 ল্যামডা হয় তখন আমাদের একটা অন্ধকার বিন্দু গঠিত হয়। এই সাইন থিটা ইজ ইকুয়াল টু যখন 3 ল্যামডা হয় তখন আমাদের একটা অন্ধকার গঠিত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এ সাইন থিটা এটা যদি আমাদের এন ল্যামডা হয় তাহলে আমাদের অন্ধকার বিন্দু গঠিত হবে। একটু খেয়াল করে দেখবো, আমাদের যখন ইয়া পড়ছিলাম, আমরা ব্যতিচার পড়ছিলাম, সেখানে এটার জন্য কিন্তু আমরা কি পেয়েছিলাম, উজ্জ্বল বিন্দু পাইছিলাম। কিন্তু যখন আমরা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন আসছি তখন এটার জন্য আমরা কি পাবো, অন্ধকার পাবো। তাহলে এটার জন্য যদি অন্ধকার পাবো, সেখানে এন ইজ ইকুয়াল টু কত, 1 2 3 4। একটু খেয়াল করে দেখবো আমাদের আগের যে চিত্রটা ছিল, কোথায়, এই যে এই চিত্রে,
এইটা কিন্তু ছিল কি আমাদের অপবর্তন কোণ। এই অপবর্তন কোণ যদি আমাদের এই যে এই দুইটার ভিতর পথ পার্থক্য যদি ল্যামডা হয় তখন বিন্দুটা হবে এখানে, যখন λ/2 হবে তখন বিন্দুটা হবে এখানে, তখন আমাদের ভিন্ন একটা কোণ উৎপন্ন হবে। অর্থাৎ এই যে অপবর্তন কোণটা n এর ভ্যালু কত সেটার উপর ভিত্তি করে আমাদের এই থিটাটা বের হবে। তো এই থিটার ভ্যালুগুলা আমরা এই জন্য কি বলি, ক্রমের মাধ্যমে ব্যাখ্যা করে থাকি, ঠিক আছে। তো n ইকুয়াল টু কত 1 2 3, n ইকুয়াল টু যদি 1 হয় তখন আমাদের প্রথম ক্রম অপবর্তন পাবো, সেটা সমান সমান কত আসবে a sin theta 1 ইন্টু 1 ল্যামডা। দ্বিতীয় ক্রম n ইকুয়াল টু 2 যদি হয় তাহলে আমরা দ্বিতীয় ক্রম অপবর্তন পাবো, সেখানে n sin theta 2 এটা সমান সমান কত আসবে 2 ল্যামডা, ঠিক আছে। এরকম n এর মাধ্যমে কি আমরা ক্রমগুলো ডিনোট করবো, কত ক্রমের অপবর্তন পাইতেছি আমরা, অন্ধকার পাইতেছি সেটা। আচ্ছা ঠিক আছে, আর মাঝখানে তো আমাদের উজ্জ্বল গঠিত হবে সেটা আমরা বুঝলাম। এখন এখান থেকে আমরা কিছু জিনিস ডিরাইভ করি যে a sin theta ইকুয়াল টু যদি n ল্যামডা হয় তাহলে sin theta সমান সমান কি আসবে n ল্যামডা আসবে, n λ/a আসবে। আচ্ছা এখন একটা জিনিস আমরা জানতাম যে থিটা যদি অনেক ছোট হয়, থিটা যদি ক্লোজ টু 0 হয় তখন sin থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো, থিটা লিখতে পারবো। তাহলে এই থিটা সমান সমান কি আসবে আমাদের n λ/a, তাহলে এটা হচ্ছে আমাদের n, আর এই যে থিটাটা সেটাকে আমরা বলবো কৌণিক বিস্তার। তবে এই কৌণিক বিস্তারটা কি অর্ধেক, অর্ধেক কৌণিক বিস্তার কেন, কারণ আমরা যখন গ্রেটিংটা দেখছিলাম তখন দেখছিলাম যে এরকম প্রথম ক্রম এখানে যেমন গঠিত হয় প্রথম ক্রম এখানেও গঠিত হয়, এই যে পুরাটা এই পুরাটাকে আমরা বলি প্রথম ক্রমের বিস্তার থিটা। কিন্তু আমরা যে থিটাটা বের করলাম সেটা কিন্তু শুধুমাত্র এই এতটুকু। তাহলে কৌণিক বিস্তার কিন্তু আমাদের এটা না, কৌণিক বিস্তার কত আমাদের 2 থিটা, আর এটা হচ্ছে কি আমাদের অর্থকৌণিক বিস্তার থিটা ইজ ইকুয়াল টু n λ/a, যেখানে n ইজ ইকুয়াল টু কি 1 2 3 4। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার থিটা যখন খুব ছোট হয় তখন সাইন থিটার বদলে আমরা কি লিখতে পারতাম, ট্যান থিটা লিখতে পারতাম। একটু চিত্রটা খেয়াল করলেই তোমরা আশা করি পারবে, এটা এটা খুব বেশি কঠিন না। এটা সমান সমান লেখা যাবে xn/d, আমরা এটা ইয়াতেও করছিলাম, কি বলে ব্যতিচারেও করছিলাম। তো n ল্যামডা ডিভাইডেড বাই a আসবে, আর এখান থেকে আমাদের xn সমান সমান কি আসবে n ল্যামডা d ডিভাইডেড বাই a। তবে এই জিনিসটা খুব বেশি প্রমিনেন্ট না, সবসময় ইউজ করা হয় না, এই জিনিসটাই শুধুমাত্র ইউজ করা হয়, ঠিক আছে। তাই আমরা এই জিনিসটাকে মনে রাখবো, এই জিনিসটাকে মনে রাখবো, আর এই যে এখানে একটা লাইন সেই লাইনটাকে মনে রাখবো। তাহলে অন্ধকারটাকে আমি একটু সামারাইজ করতেছি, তারপর আমরা উজ্জ্বলে যাবো। উজ্জ্বলটা একটু ইন্টারেস্টিং। তাহলে অন্ধকারের জন্য আমরা কি পেতেছি a sin থিটা, এখানে আমরা লিখতেছি একটু একবার a sin থিটা n, এটা সমান সমান কি n ল্যামডা, তারপরে কি পেলাম থিটা n ডার্কের জন্য সেটা কত আসছে আমাদের n ল্যামডা ডিভাইডেড বাই a, আর আমাদের রৈখিক বিস্তার n ডার্ক এটা সমান সমান কি আসছে n ল্যামডা d ডিভাইডেড বাই a। এই তিনটার ভিতর আমাদের যে n এর ভ্যালু সেটা কত 1 2 3 ডট ডট ডট। আর আমাদেরকে যদি কৌণিক বিস্তার বের করতে বলে, সে কৌণিক বিস্তার আসবে আমাদের কত 2 থিটা n, n তমের জন্য n বসাতে হবে থিটার ভিতরে, ঠিক আছে। তাহলে এটা গেল কি আমাদের অন্ধকারটা। এরপরে আমরা উজ্জ্বলটা দেখি। তো একটু আগে আমরা যখন কিছু জিনিস বলছিলাম যেভাবে জোড়া 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 করে 2 এর সাথে 4 3 এর সাথে 8 এরকম করে মিলে মিলে বাদ করে যেতেছে, তো প্রথমে থেকে মনে হতে পারে যে ওইটা তো একটু কেমন জানি বিজার, অর্থাৎ আমরা মনে হতে পারে যে এটা দিয়ে আমরা উজ্জ্বল অন্ধকার সবকিছুকে এই ব্যাখ্যা করে ফেলতে পারি। অর্থাৎ ধরো আমরা 4 ভাগ করলাম, 4 ভাগের জন্য আমরা উজ্জ্বল পেয়ে গেলাম, 5 ভাগ যদি করতাম তাহলে কি হইতো, 5 ভাগ করলে তো উজ্জ্বল নাও হইতে পারতো। তো সেই জিনিসটা আসলে বোঝা যায় আমাদের উজ্জ্বলটা করার পরে। আমরা যখন উজ্জ্বলে দেখবো যে সমান পরিমাণ আমরা ভাগ করতেছি λ/2 করে, সবাই কিন্তু আর বাদ পড়ে না। তাই উজ্জ্বলের জন্য আমরা জিনিসটা একটু ভিন্ন দেখবো। তাহলে দেখি আমরা প্রথম উজ্জ্বল। প্রথম উজ্জ্বল, তো প্রথম উজ্জ্বলের জন্য আমাদের যে a sin থিটা পথপার্থক্য, অর্থাৎ পথপার্থক্য কোনটার একদম প্রথমটা আর একদম শেষটা, এই পথপার্থক্য আমরা সাপোজ করলাম 3 λ/2। তাহলে এখন আমি 9টা নিতেছি, ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা নিলাম। এখন এই যে λ/3 আমরা একটু আগেই বলছিলাম যে λ/2 অনুপাতে আমরা ভাগ করতে চাইতেছি সবগুলোকে, তাহলে λ/2 রাখতে হলে কি আমাদেরকে এদেরকে 3 ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ 1টা 2টা 3টা এ একটা ভাগ করলাম, 1টা 2টা 3টা এ একটা ভাগ করলাম, 1টা 2টা 3টা এ একটা ভাগ করলাম। এখন এদেরকে একটু নাম্বারিং করে দেয় 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা বললাম কি এই যে পুরোটা এই দুইটার ভিতরে 10 পার্থক্য কত 3 λ/2। তাহলে এটা আর এটার ভিতর, তাহলে এইটা আর এই যে এইটা 1 2 3, হ্যাঁ প্রথমটার সাথে যে এটা আছে তাদের ভিতর পথ পার্থক্য কত থাকবে λ/2, এদের ভিতরে পথ পার্থক্য কত থাকবে λ/2, এদের ভিতরে কত থাকবে λ/2। তাহলে একটু খেয়াল করি 1 আর 4 যদি আমরা নেই তাদের ভিতরে পথ পার্থক্য কত আসবে 1 and 4, এদের ভিতরে λ/2 আসবে। ঠিক সিমিলার উপায়ে 2 আর 5 যদি নেই
তাদের ভিতর কত আসবে λ/2। 3 আর 6 যদি নেই তাদের ভিতর কত আসবে λ/2। তাহলে দেখো এটা বাদ পড়ে গেল, এটা বাদ পড়লো, এটা বাদ পড়লো। এই তিনজনকে বাদ দেওয়ার মতন কেউ কিন্তু আর নাই, যদিও এই তিনজনকে বাদ দেওয়ার মতন আর কেউ কিন্তু নাই। তাই এই তিনজন ঠিকই ওখানে আপত্তি হবে, আর আপত্তি হওয়ার কারণে ওখানে কি একটা উজ্জ্বল বিন্দু ঘটতে হবে। কিন্তু আরেকটা জিনিস একটু খেয়াল করো, একটু আগে যখন আমরা উজ্জ্বল করছিলাম, কেন্দ্রীয় উজ্জ্বলটা করছিলাম, কেন্দ্রীয় উজ্জ্বল কিন্তু এই 9 জনে মিলে যায় কি করছিল, একটা উজ্জ্বল বিন্দু তৈরি করছিল। কিন্তু এখন আর 9 জন মিলে যে উজ্জ্বল বিন্দু তৈরি করতে পারবে না, করবে কয়জন, শুধুমাত্র এই 3 জন। সেই কারণে আমাদের উজ্জ্বলতাটা কি একটু কমে যাবে। বুঝা গেল এটা, উজ্জ্বলতা কি কমে যেতেছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসে এখানে যে এই সাইন থিটা যেগুলো আমরা যে 3 λ/2 ধরলাম, আমরা কেন এই সাইন থিটা যেগুলো λ/2 ধরলাম না? হ্যাঁ, λ/2 ধরলে অসুবিধা কি হতো? আসলে λ/2 ধরলে একটা অসুবিধা হইতো যে এটা একটু পরে দেখবো আমরা, আগে আমরা একটু ইকুয়েশন গুলা ডিরাইভ করে নিই, তারপরে আমরা দেখবো। আচ্ছা, ঠিক সিমিলার উপায়ে আমরা যদি দ্বিতীয় উজ্জ্বলটা খুঁজতে চাই, দ্বিতীয় উজ্জ্বলে কি আছে আমাদের n sin theta equal to 5 λ/2। তাহলে একই রকম ভাবে দেখবা, তুমি এখানে যদি 10টা নাও, 10টার ভিতরে এরকম 5 λ/2 আকারে ভাগ করে দিলে 4টা ভাগ বাদ পড়ে যাবে, একটা ভাগ রয়ে যাবে। ওই একটা ভাগ ওখানে যে উজ্জ্বলতা করবে, আর ওই একটা ভাগে আর এতগুলা কণা থাকবে না, এটি কম কণা থাকবে। ঠিক আছে, পুরো জিনিসটা আমি আবার একদম সামারাইজ করার সময় 100টা কণা ধরে তারপরে ব্যাখ্যা করে দিব, তখন দেখবা হয়তো আর একটু ক্লিয়ার হবে, আর একটু ইনসাইট পাওয়া যাবে। তাহলে এই সাইন থিটা গুলো 5 λ যখন হবে, তখন আমরা কি পাবো, একটা উজ্জ্বল বিন্দু পাবো, কিন্তু এখনের উজ্জ্বলতা কি আগে থেকে আরো বেশি কমে যাবে। তাহলে সিমিলার উপায়ে আমাদের এই সাইন থিটা গুলো যখন λ/2 এর বিজোড় গুণিতক হবে, তখন আমরা দেখবো কি একটা একটা করে উজ্জ্বল বিন্দু পাবো। তো এখানে বিজোড় গুণিতক আমরা দুইভাবে লিখতে পারি। এই কোশ্চেনটা আমরা ইয়াদেও করছিলাম, ব্যতিচারেও করছিলাম, যে 2n + 1 লিখবো নাকি 2n - 1 লিখবো, কোনটা লিখবো। তো ওখানে আমরা কি করছিলাম, এটাকে চুজ করছিলাম, কিন্তু এখানে আমরা এটাকে চুজ করবো। কেন চুজ করবো সেটার কোশ্চেনের উত্তরটা একটু পরে আমরা পাবো। 2n + 1 λ/2, তাহলে এই সাইন থিটা গুলো যখন 2n + 1 λ/2 হবে, তখন আমরা কি পাবো, একটা করে উজ্জ্বল বিন্দু পাবো 1, যেখানে n = কত 1 2 3 4 ডট 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 এরকম আসবে। তো একই একই রকম আর্গুমেন্টে আমরা এখানে কি থিটাকে একটু ছোট করে লিখতে পারি, যেহেতু থিটা অনেক ছোট হয় ডিফ্রাকশন কোণে, তাই থিটাকে আমরা কি লিখতে পারি, সাইন থিটাকে আমরা শুধুমাত্র থিটা লিখতে পারি। তো ওখান থেকে আমাদের কি আসবে, 2n + 1 λ/2a, এটা আসবে কি আমাদের কৌণিক দূরত্ব। তবে কোন সাইডে, এক সাইডে, বিস্তার জিজ্ঞেস করলে আমাদের ডাবল করতে হবে এটাকে। ঠিক সিমিলার উপায়ে আমাদের xn ব্রাইট যদি আমরা বের করি, সেটা আমাদের আসবে 2n + 1 এখানে λd ডিভাইডেড বাই 2a। এটা এখন আমি একটা জিনিস বলি, যে আমরা এই যে সূত্র 3টা লিখলাম, এই সূত্র 3টা আসলে এক্স্যাক্টলি সত্যি না। কেন সত্যি না, কারণ আমাদের ব্যতিচারের ভিতরে অন্ধকার ডোরার অবস্থানগুলো খুঁজে পাওয়া যেমন সহজ, সিঙ্গেল স্লিটে অন্ধকার গুলা খুঁজে পাওয়া সহজ, আবার ডাবল গ্রেটিং এ যখন যাবো তখন দেখবো যে আমরা উজ্জ্বল গুলা খুঁজে পাওয়া সহজ। হ্যাঁ, কিন্তু ওখানে আবার অন্ধকার গুলা একটু অনিশ্চিত হয়ে যায়, অন্ধকার গুলা তেমন খুঁজে পাওয়া যায় না। ঠিক সেম ভাবে এখানে আমাদের যে ইয়াতে আসছি, সিঙ্গেল স্লিট করতেছি, সিঙ্গেল স্লিট আসলে এই অন্ধকার গুলা সরাসরি খুঁজে পাওয়া যায় না। কখনো একটু এদিকে ডানে একটু উপরে হয়, কখনো একটু নিচে হয়, এটা এক্স্যাক্টলি বলা যায় না। আর এটার যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা আমাদের জন্য একটু কমপ্লিকেটেড। তো বইয়ে দেখবা সেই জন্য আমাদের অন্ধকারের জন্য কোনো এক্সাক্ট ফর্মুলা নাই। ইভেন আমি রিসাকের বইয়ে সম্ভবত একটা অনুসিদ্ধান্তের মতন করে দেওয়া আছে যে আসলে অ্যাকচুয়ালি ভ্যালু গুলা ক্যালকুলেট করলে এরকম আসে, কিন্তু এই সূত্রটা হয়েছে আমাদের এরকম। ঠিক আছে, এরকম একটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে। তাই পরীক্ষায় ইউজুয়ালি আমাদের উজ্জ্বল নিয়ে কোনো কোশ্চেন আসে না, আসে সবসময় কি অন্ধকার নিয়ে। আর শুধুমাত্র একটা উজ্জ্বল নিয়ে কোশ্চেন আসে, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বলটা নিয়ে। তো আমরা সূত্রগুলো একটু জানিয়ে রাখবো যদি কখনো আসে আর কি পরীক্ষায়, কিন্তু তারপরে ইউজুয়ালি আসার কোনো চান্স নাই, তারপরে আমরা একটু জেনে রাখলাম। তো n = তো উজ্জ্বলের জন্য আমাদের কি এই ফর্মুলা গুলো আসলো। এখন আমরা যদি ডোরার প্রস্থগুলো একটু দেখি, তো প্রথমেই বলছিলাম ডোরা প্রস্থগুলো আমাদের সেম থাকে না, এখানেও আমরা দেখবো সেম থাকে না, তবে শুধুমাত্র একটার জন্যই দেখবো। আমরা ধরে নিব যে আমাদের সবগুলো অন্ধকার যেগুলো আছে সবগুলো ডোরা সেম, সবগুলো উজ্জ্বল যেগুলো আছে সবগুলো ডোরার প্রস্থ একই, শুধুমাত্র কেন্দ্রীয় উজ্জ্বল যেটা, সেটা ডোরার প্রস্থটা একটু বেশি হয়। কেন বেশি হয় আমরা সেটা এই চিত্রটার মাধ্যমে একটু দেখি, যেটার মাধ্যমে আমরা সবকিছু ব্যাখ্যা করে আসছি এখন পর্যন্ত। যে এই যে কোনটা আছে, মানে ইয়ার কি বলে, ব্যতিচারের ডোরার প্রস্থ ব্যাখ্যা করছিলাম এটার মাধ্যমে। তো এখানে যে কেন্দ্রটা আছে সেটাকে আমরা ধরলাম 0, অর্থাৎ এখানে কি আমাদের সেন্ট্রাল ব্রাইটটা ঘটিত হইতেছে, সেন্ট্রাল ব্রাইট। আচ্ছা, তো ডার্কের জন্য আমরা যে সূত্রটা লিখছিলাম এন ডার্ক, এটা সমান কি এসেছিল আমাদের ল্যামডা এন ল্যামডা ডিভাইডেড বাই এ। আর এক্স এন ডার্ক যেটা ছিল সেটা ছিল কি এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, একদম কিসের মতন, ব্যতিচারের ব্রাইটের মতন। ওকে, তাহলে এন ল্যামডা বাই এ আমরা এখানে কৌণিক অর্থাৎ থিটা বসাইতেছি। ঠিক আছে, থিটা দ্বারা দেখলেই মোটামুটি হয়ে যায়, আর ইউজুয়ালি আমাদের থিটাটাই জিজ্ঞেস করে। তো অন্ধকারটা এই যে কেন্দ্রীয় যে উজ্জ্বলটা আছে, সেই কেন্দ্রীয় উজ্জ্বলটা কোথায় শেষ হবে, যেখানে আমাদের প্রথম অন্ধকার শেষ হবে। তো আমরা কয়েকটা অন্ধকার একটু বের করি, সেগুলোকে প্লট করলেই বুঝে যাবো কি আসে। তো প্রথম অন্ধকারটা কিভাবে আসে, প্রথম অন্ধকারটা থিটা 1 ডার্ক, এটা যদি আমরা হিসাব করি তাহলে আসবে কি ল্যামডা বাই এ।
থিটা টু ডার্ক সেকেন্ড ডার্ক এটা যদি হিসাব করি তাহলে কত আসবে 2 ল্যামডা বাই এ। থার্ড ডার্ক যদি হিসাব করি সেটা কত আসবে 3 ল্যামডা ওভার এ। তাহলে এগুলো একটু প্লট করি আমরা। এখানে দেখি যে এখানে কত আসে, এই যে ল্যামডা ওভার এ। এখানে কত আসবে আমাদের, এটাকে আমরা ফার্স্ট ডার্ক বলতেছি 1 ডার্ক, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডার্ক। সেকেন্ড ডার্কটা কোথায় আসলো 2 ল্যামডা বাই এ তে। থার্ড ডার্ক কোথায় আসলো 3 ল্যামডা ওভার এ তে। এটা কি আমাদের থার্ড ডার্ক। সিমিলার উপায় এখানে কি হবে, প্রথম ডার্ক, এখানে সেকেন্ড ডার্ক, এখানে কি থার্ড ডার্ক। আচ্ছা দেখো কেন্দ্রীয় উজ্জ্বলটা কতটুকু দূরে আছে, এখান থেকে এতটুকু না, এখান থেকে এতটুকু দূরত্ব কত, এখানেও তো আমাদের কি ল্যামডা বাই এ। তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব কত, ল্যামডা বাই এ প্লাস ল্যামডা বাই এ, তার মানে 2 ল্যামডা ওভার এ। এটা কি আমাদের কেন্দ্রীয় যে উজ্জ্বল আছে, কেন্দ্রীয় উজ্জ্বলের প্রস্থ। আচ্ছা অন্ধকার গোলার প্রস্থ যদি আমরা হিসাব করি তাহলে দেখো অন্ধকার গোলার প্রস্থ কি আছে, এই যে প্রথম অন্ধকার দ্বিতীয় অন্ধকার, তাদের মধ্যবর্তী যে গ্যাপ। আচ্ছা আগের মতন আমরা অন্যভাবে একটু হিসাব করি, আগের মতন যে কেন্দ্রীয়টা তো হিসাব করলাম, ঠিক আছে। এবার আমরা উজ্জ্বল গুলাকে বসাই, কারণ অন্ধকার ডোরার প্রস্থ পাওয়ার জন্য আমাদের কি লাগবে, পরপর দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব নিতে হবে। তো উজ্জ্বল গুলা কোথায় আসবে, উজ্জ্বলের জন্য আমরা থিটা এন ডি এন ব্রাইটের যে ফর্মুলা পাইছিলাম সেটা ছিল কি 2n+1। আচ্ছা 2n+1 তারপরে কি ল্যামডা বাই এ, হ্যাঁ 2n+1 ল্যামডা বাই এ, এটা পেয়েছিলাম আমরা থিটা এন ব্রাইটের জন্য। আচ্ছা এখানে n ইজ ইকুয়াল টু যদি আমরা 1 বসাই, 1 বসাইলে আমাদের কত আসবে 3n ব্রাইট ইজ ইকুয়াল টু 3 ল্যামডা, আচ্ছা এখানে 2 ছিল একটা, 3 ল্যামডা বাই 2a। তাহলে 3 ল্যামডা বাই 2a কোথায় আসবে, যদি তো 3 ল্যামডা বাই 2a মানে কত 1.5 ইন্টু ল্যামডা বাই এ না। আচ্ছা এখানে আছে ল্যামডা বাই এ, এখানে আছে 2 ল্যামডা বাই এ, তাহলে 1.5 ল্যামডা বাই এ কোথায় থাকবে, আমি একটা অন্য কালার দিয়ে দেখাই। 1.a ল্যামডা বাই এ থাকবে কোথায়, এই যে এখানে। ঠিক সিমিলার ভাবে আমরা যদি 2 বসে, এখানে 2 বসাইতাম, 2 দুগুণে কত আসতো 5, 5/2 মানে কত আসতো আড়াই। তাহলে এখানে আছে 2, এখানে আছে 3, আড়াই কই থাকবে এখানে। ঠিক সিমিলার উপায়ে এখানে থাকবে আমাদের একটা, এখানে থাকবে আমাদের একটা। এখন আমরা ওই কোশ্চেনটার অ্যান্সার পাবো যে আমরা এখানে 2n-1 এটা কেন নিলাম না, কারণ এটা যদি নিতাম n এর ভ্যালু 1 বসালে আমরা কত পেতাম ল্যামডা বাই 2a। ল্যামডা বাই 2a মানে কোথায় চলে আসতো, এখানে চলে আসতো। এখানে তো অলরেডি আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল আছে, এখানে আর কি উজ্জ্বল গঠিত হবে। তো সেই কারণে আমরা কি 2n-1 জিনিসটা নিই নাই। একই কারণে আমরা কি a sin থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই এ, ল্যামডা বাই 2, এটা আমাদের পথপার্থক্যের ভিতর নেই নেই। হ্যাঁ উজ্জ্বলের জন্য পথপার্থক্য নেই নেই। ওই যে প্রথম আর উজ্জ্বল আমরা এখানে বলছিলাম, এই যে এখানে দেখাইছিলাম এখানে 3 ল্যামডা বাই 2 কেন নিলাম, এটা কেন নিলাম না, ওই জিনিসটা আমরা কেন নেই নাই, কারণ ল্যামডা বাই 2 তো অলরেডি আমাদের কি আছে কেন্দ্রীয় উজ্জ্বল আছে, সেখানে আর নতুন করে উজ্জ্বল গঠার কোশ্চেন আসে না। তো সে কারণে আমাদের কি 3 ল্যামডা বাই 2 নিতে হয়। সে কারণে আমরা এখানে প্লাস নেই, যাতে এন এর ভ্যালু এখনো আমরা 1 বসাই, 1 বসালে যাতে এখনো প্রথম ক্রমটাই পাই, ঠিক আছে। তাহলে এখানে কি আসছে 1.2 3.5 এই দূরত্বগুলো আমরা বসাইলাম। তাহলে আমরা এই ডার্কের বা অন্ধকারের যদি ডোরা ব্যবধান জানতে চাই, অন্ধকারের ডোরা প্রস্থ, এটা যদি জানতে চাইলে আমাদের কি করতে হবে, পরপর দুইটা উজ্জ্বলের গ্যাপ নিতে হবে। পরপর দুইটা উজ্জ্বলের গ্যাপ কি আসে একটু হিসাব করলে দেখা যায়, পরপর দুইটা উজ্জ্বলের জায়গায় পরপর দুইটা অন্ধকারের তার গ্যাপ, সেটা কত ল্যামডা বাই এ। আর উজ্জ্বলের ডোরা প্রস্থ আমরা এইভাবে লিখে ফেলি, উজ্জ্বলের ডোরা প্রস্থ সেটাও কত আসে ল্যামডা ওভার এ আসে। তাহলে একটু খেয়াল করে দেখো কেন্দ্রীয় ডোরার যে ডোরা প্রস্থটা সেটা কিন্তু 2 ল্যামডা বাই এ, আর আমাদের এখানের যে ডোরা প্রস্থ সেগুলো কিন্তু ল্যামডা বাই এ, অর্থাৎ কেন্দ্রীয় ডোরাটা এটা ডাবল, ঠিক আছে। তাই কেন্দ্রীয় ডোরাটা কি হয়, এটা ডাবল হয়। ওকে ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি সবকিছুই একটু ক্লিয়ার হয়েছে। এখন আমরা এটাকে একটু আরেকবার সামারাইজ করে ফেলি, সামারাইজ করলে আমাদের জিনিস একটু মনে থাকবে যে আমাদের উজ্জ্বলের জন্য আমরা কি কি পাইলাম। যদি উজ্জ্বলের গুলো সবসময় কি ভ্যালিড হয় না মাথায় রাখবো, তারপরে সূত্র যদি পরীক্ষায় কখনো আসে আমরা ইউজ করবো। a sin থিটা সমান কি 2n+1 ল্যামডা বাই 2a। সেখান থেকে আমাদের থিটা n ব্রাইটের জন্য আসে কত 2n+1 ল্যামডা বাই 2a। আচ্ছা ল্যামডা বাই 2 এটা হচ্ছে আমাদের কি পথপার্থক্য, ওখানে তো আর a থাকবে না, এখানে 2 থাকবে। আচ্ছা আর x n যে ব্রাইট সেটা কত আসে 2n+1 ল্যামডা d ডিভাইডেড বাই 2a। এখানে ডিটা কি, ডিটা হচ্ছে ওই যে একটা থেকে আরেকটার যে দূরত্ব d, ওইটা ছিল। আমি চিত্রতে হয়তো দেখাই নাই, হ্যাঁ দেখাই নাই, এখানে দেখাই দিই যে এই যে এখান থেকে এতটুকু এতটুকু হচ্ছে আমাদের d, এখান থেকে যে এতটুকু সেটা হচ্ছে কি আমাদের a। ওকে দেখানো হয়ে গেল। আমরা এখানে আবার ফিরে আসি যে ব্রাইটের জন্য আমরা কি এই সূত্রগুলো পাইলাম, উজ্জ্বল। তারপরে অন্ধকার, এই অন্ধকারের গুলাই প্রমিনেন্ট, আর অন্ধকারের গুলাই আমাদেরকে জিজ্ঞেস করবে সবসময়। অন্ধকারের গুলো কি আসবে a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা, যেটা কার মতন আমাদের ব্যতিচারের উজ্জ্বলের মতন। আর থিটা n ডার্ক এটা সমান কি আসবে আমাদের n ল্যামডা বাই a। আর x n ডার্ক এটা কত আসে n ল্যামডা d ডিভাইডেড বাই a। আচ্ছা
এরপরে কেন্দ্রীয় জন্য আমরা তেমন কিছু শিখি নাই। কেন্দ্রীয় জন্য আমরা শিখছি যে ডেল্টা এক্স বা পথপার্থক্য অর্থাৎ a sin থিটা এটা সমান কত আসবে, 0 আসবে। এরপরে কেন্দ্রীয়টাকে একদম কেন্দ্রে করতে হবে, সেটার জন্য আমরা প্রশ্নটা করছিলাম যে কেন্দ্রীয় ডোরা প্রস্থ, সেটা কত আসছে 2 λ/a। আর উজ্জ্বল বা অন্ধকার ডোরা প্রস্থ সেটা কত আসছে আমাদের λ/a, অর্থাৎ এটার থেকে এটা কি হয়, ডাবল হয়। আর আমাদেরকে ইউজুয়ালি এখানে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে অপবর্তন কোণ নির্ণয়। অপবর্তন কোণ কোনগুলা? অপবর্তন কোণ হচ্ছে আমাদের কি থিটা n গুলা। উজ্জ্বলের জন্য অপবর্তন কোণ একটা, অন্ধকারের জন্য অপবর্তন কোণ একটা। n = 1 বসালে প্রথম ক্রম, n = 2 বসালে দ্বিতীয় ক্রম, n = 3 বসালে তৃতীয় ক্রম। আর আরেকটা আছে যে অবমের, প্রথম অবমের বিস্তার কত, বিস্তার চাইলে বিস্তার কত আমাদের 2 থিটা n, তম ডোরার বিস্তার 2 থিটা n। ওকে। আর কেন্দ্রীয় ডোরার বিস্তার কত? কেন্দ্রীয় ডোরার বিস্তারই কেন্দ্রীয় ডোরার প্রস্থের সমান, কারণ কেন্দ্রীয় ডোরার বিস্তার হয়ে গেছে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু। এটার বিস্তার দেয়, এটার প্রস্থ কি তা। ওকে, মোটামুটি এগুলা গেল।